আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার ব্যাচ 2 এর দ্বিতীয় ক্লাসে। আমি এখন সম্ভবত আর কেউ শেয়ার করতে পারবেন না স্ক্রিন, আমার যেটা মনে হয়। এখন আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। দেখতে পাচ্ছেন? একটু মেসেজ করেন বা কথা বলতে পারেন এখন চাইলে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, দেখা না গেলে বলবেন, ঠিক আছে? দেখা গেলে বলার দরকার নেই, দেখা না গেলে বলবেন। ওকে, থ্যাংক ইউ। Trial version. স্যার স্যার ওয়েব ডিজাইন 90.com এটা শো করতেছে স্যার। হ্যাঁ, এটাতে আমি আছি, এটাতেই আমি আছি। আচ্ছা ঠিক আছে। এটা আমি ব্রাউজ করে গেছি। আচ্ছা, এই লোকটা অনেক ডিস্টার্ব করতেছে। আচ্ছা, কে কথা বলছেন বুঝতেছি না, কে কথা বলছেন? ওকে, আমরা প্রথমে আমাদের যে ডেস্কটপে বাসা আমরা যেখানে যাই, আমরা যদি দেখি যে আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখতে আসছি, তাই না? সেই কাজ করার জন্য এটা হলো একটা ওয়েবসাইট, আমরা এই ওয়েবসাইট বানাবো, এরকম অনেক ওয়েবসাইট বানাবো। এখন একটা ওয়েবসাইটে বানাতে গেলে কিছু ফাইল দরকার পড়ে, তাই না? ধরেন আপনার এই ওয়েবসাইটে কিছু টেক্সট আছে, কিছু ইমেজ আছে। এই ইমেজ এবং টেক্সট গুলো একটা ফাইলে সঞ্চয় থাকে বা ফাইলে জমা রাখে। ওইখান থেকে ডেভেলপাররা এরকম লাইভে বা এরকম কোনো ব্রাউজারে এরকম ডোমেইন আকারে শো করায়। এখন যেহেতু আমাদের ডোমেইন বানানো নয়, সেই জন্য আমরা আমাদের ডেস্কটপে লোকাল হোস্টে কাজ করব। ডেস্কটপে এটা করার জন্য আমি প্রথমে আমার পিসিতে এখানে রাইট ক্লিক করছি, করার পর আমি নিউতে যাব, যাওয়ার পর আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দেব আমি ব্যাচ এফএফসি ব্যাচ কত 02। ওকে, এই ফোল্ডার বানাবো। ফোল্ডার বানানোর পর এই ফোল্ডার আমি ডাবল ক্লিক করে ভিতরে এন্টার করব। দেখবো যে ফোল্ডারের ভিতরে কিছুই নেই। এখন এই ফোল্ডারের ভিতরে আমি রাইট ক্লিক করব, করার পর আমি নিউতে যাব, যাওয়ার পর আমি টেক্সট ডকুমেন্টে যাব। যদি আমি এখানে যাই তাহলে একটা ফাইল ক্রিয়েট করতে পারবো। আমি এখানে ক্লিক করছি, করার পর ভিতরে যেগুলো আছে এগুলো আমি রিমুভ করে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি। এখানে আমি লিখবো index.html। আমি এখানে যেটাই লিখি না কেন সেটাই আসবে, যদি আমি index.html লিখি। ধরেন আমি যদি এখানে লিখি রাকিব ডট html, লেখার পর যে আমি এখন ডাবল ক্লিক করি, করার পর আমি ইয়েস লিখি, দেখবেন যে এখানে শো করছে। সো এটা তো প্রফেশনাল না, আমাদের প্রফেশনাল হলো index.html। ওকে, index.html। আচ্ছা, এই লোককে লাস্ট টার্ন দিলাম। বুস্ট লাইভ আপনাকে শেষ সুযোগ দেওয়া হয়েছে, যদি আপনার এর পরবর্তীতে আপনার কোনো নয়েজ আসে আপনাকে কিন্তু আমি জীবনের জন্য ব্যান করে দেব। ওকে, তো index.html এটা কি করেছি আমরা, ফাইল করেছি। সো একটা ফাইলকে আপনি বেসিক্যালি একটা ফাইলের কে এডিট করে একটা ওয়েব ডেভেলপার। তো আমি এই ফাইলকে এডিট করব, এডিট করার পর এই ফাইলটা কে দেখবে যখন লাইভে যাবে, এই ফাইলটা দেখবো ভিজিটররা, জাস্ট লাইক দিস, এটার মতো। ওকে, এটার মতো দেখতে পারবে। আমি তাহলে এই ফাইলের ভিতরে কিছু কোড করে নেই। ধরেন আমি যে ফাইলের ভিতরে কোড করতে চাই সেক্ষেত্রে ফাইলটা আমাকে ওপেন করতে হবে কোড এডিটরের মাধ্যমে। আমরা কোড এডিটর ইউজ করছি সাবলাইম টেক্সট। আমি সাবলাইম টেক্সটটা ওপেন করছি। সাবলাইম টেক্সটটা কিভাবে করতে হয়, কিভাবে সবকিছু আমাদের প্রথম ক্লাসে আছে, যারা মিস করছেন তারা প্রথম ক্লাসটা দেখে নেবেন। ওকে, আমি যদি এখানে লিখি ওয়েলকাম টু আওয়ার লাইভ ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার সেকেন্ড ক্লাস, এটা লেখার পর যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পর যদি আমি আবার ব্রাউজারে যাই, সরি আমার এই ফাইল সেকশনে, এখানে যাওয়ার পর এখন এটার ভিতরে কি আছে, এই কোডটা আছে, তাই না? এই কোডটা মানে এই লেখাগুলো। এখন আমি যদি এটা ওপেন করি, কার জন্য, কাস্টমাররা কেমন ভাবে কিভাবে দেখবে, অর্থাৎ ক্লায়েন্ট বা ভিজিটররা কিভাবে দেখবে সেটা যদি আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমি ওপেন করব, ওপেন উইথ ক্রোমে ওপেন করব। ঠিক এমন দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই লেখাগুলো একটু হেডিং এর মতো আসবে এরকম, সেক্ষেত্রে আমাকে HTML হেডিং ট্যাগস আমাকে প্রয়োগ করতে হবে। আমরা হেডিং ট্যাগ সাধারণত আমাদের 6 প্রকার আমরা ইউজ করে থাকি। কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে নিচ্ছি। 6 প্রকার হলো H1 থেকে H6 পর্যন্ত, এই 6টা হেডিং ট্যাগ।
এখন আমি যে H1টাকে যদি আমি H1 হেডিং ট্যাগটা ইউজ করতে চাই, আমি H1 লিখবো, লেখার পর আমি ট্যাবে ক্লিক করব, অটোমেটিক ট্যাগটা বসে যাবে। মাঝখানে আমি কন্ট্রোল বি দিয়ে আমি যেটা কাট করেছিলাম সেটা বসিয়ে দিলাম, কন্ট্রোল এস। এখন আমি যদি এখানে আসার পর যে রিলোড দেই, সরি হ্যাঁ এটাই তো না, এখানে যে রিলোড দেই দেখবো যে আমার কোডটা এখানে হেডিং আকারে শো করছে। আচ্ছা, এটা যে হেডিং আকারে শো করছে আমি কিভাবে বুঝবো? দেখেন এটা একটু বোল্ড হয়ে গিয়েছে, একটু একটু দেখতে বড় দেখাচ্ছে। এটা হলো হেডিং ট্যাগের কাজ। এখন আমি যদি H1 না করে যে আমি H2 করতে চাই তাহলে কিভাবে করবো এটা? আমি যদি ঠিক H1 এর পর কার্সরটা রেখে কন্ট্রোল শিফট ডি দিয়ে যদি আমি 5টা ক্লিক করি, 1 2 3 4 5, তাহলে 5টা লাইন হয়ে গিয়েছে। একটু শিখবেন, আমি বেসিক কম্পিউটার শেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখন আমি যদি এই জায়গায় ক্লিক করি H1 এর পর, ধরেন কন্ট্রোল রেখে H1 একটা একটা, আমি যদি ব্যাক স্পেসে ক্লিক করি তাহলে দুটোটা একসাথে ডিলিট হয়ে যাবে। 2 হইছে। আবার এটা একটা দুইটা, ব্যাক স্পেসে ক্লিক করলাম 3 একটা দুইটা, ব্যাক স্পেসে 4, আচ্ছা উপরেটা সরি উপরেটা পেয়ে গেছে 3, উপরেটা 3। ওকে, তাহলে হেডিং ট্যাগ 1 বানানো হয়েছে, 2 বানানো হয়েছে, 3 বানানো হয়েছে, 4 বানানো হয়েছে, এখন 5 বানাবো তাই না? কন্ট্রোল কন্ট্রোল, দুটোটা একসাথে ডিলিট করছি এবং দুটোটা একসাথে বসাচ্ছি, তাহলে আমার কাজের ক্ষেত্রে কি একটু তাড়াতাড়ি হলো। ওকে, এটা হবে কত? 6, সরি ডাবল হয়ে গেছে এখানে, ডাবল কন্ট্রোল। ওকে, তাহলে আমি এখানে কি বানালাম এখানে একটু খেয়াল করেন, আমি এখানে হেডিং ট্যাগ 1 2 3 4 5 6, এখন আমি আমি এখানে 5টা হেডিং 6টা হেডিং ট্যাগ বানিয়েছি। এখন 6টা হেডিং ট্যাগ কিভাবে শো করে আমি এটা দেখবো। আমি যদি এটাকে লিখি, টেক্সটটাকে চেঞ্জ করে লিখি, প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন, তারপর আমি লিখলাম প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। ওকে, আমি এটা লিখলাম, এই হলো কথা। আর তারপর যদি আমরা এখানে লিখি ওয়াচ মাই ফার্স্ট ক্লাস ইফ স্যার কেউ স্ক্রিন শেয়ার করছে, অন্য কেউ স্ক্রিন শেয়ার করছে স্যার। ওকে আমি দেখছি। ওকে, এখন আমি এখানে 6টা কোড লিখেছি এইভাবে, লেখার পর আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পর যদি আমি এখানে আবার রিলোড দিই দেখবো যে আমার 6টা কোড 6 রকম ভাবে দেখাচ্ছে। এটা সবচেয়ে বড়, তারপর এর চেয়ে এটা ছোট, তারপর এর চেয়ে এটা ছোট, এর চেয়ে এটা ছোট, এর চেয়ে এটা ছোট, এর চেয়ে এটা ছোট। অর্থাৎ H6 H1 থেকে H6 পর্যন্ত ক্রমান্বয়ে কি হবে, প্রতিটা টেক্সট ছোট হবে। সো আমার যেই যদি বড় টেক্সটের দরকার পড়ে সেক্ষেত্রে আমি H1 নেব, যদি সবার ছোট দরকার পড়ে আমি H6 নেব। এই হলো H এর কাজ। এখন আমরা যখন ওয়েবসাইট বানাই তখন আমাদের কিছু প্যারাগ্রাফ টেক্সট থাকে না, এই কথাবার্তা এগুলো থাকে না, প্যারাগ্রাফ টেক্সট গুলো আমরা কিভাবে অ্যাড করবো, আমি এটা সেভ করে নিচ্ছি। লেখার পর আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর আমি প্যারাগ্রাফ টেক্সট যদি নিতে চাই আমি কি লিখবো, লেখার পরে আমি ট্যাবে ক্লিক করি,
প্যারাগ্রাফ ট্যাগটা অ্যাড হয়ে গেছে। আমি এখানে মাঝখানে যে কন্ট্রোল বি দিয়ে বসাই, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কন্ট্রোল এস, তার মানে আমার পি ট্যাগ বসানো হয়ে গিয়েছে। আমি এখানে গিয়ে যে রিলোড দেই, প্যারাগ্রাফ ট্যাগটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন ধরেন প্যারাগ্রাফ ট্যাগ অ্যাড করেছি, এখন আমাদের কিছু মাঝে মাঝে কিন্তু ইমেজ অ্যাড করতে হয়, তাই না? ইমেজ অ্যাড করতে আমি ধরেন এই ইমেজটা আমি অ্যাড করব। এই ইমেজটাকে প্রথমে আমি সেভ করব। সবাই ঠিক আমার মতোই করবেন, আমি যেভাবে করছি। আমাদের ডেস্কটপে মনে সম্ভবত আমরা সেভ করেছিলাম এখানে। ওকে, আচ্ছা, এর আগে যেটা করতে হবে, আমি যদি ইমেজ অ্যাড করতে চাই সেক্ষেত্রে ইমেজ কিন্তু ফাইলের ভিতরে থাকবে না, ইমেজ কোথায় থাকবে? একটা ফোল্ডারের ভিতরে। সেক্ষেত্রে index.html এর পাশেই আমি এখন রাইট ক্লিক করে একটা ফোল্ডার বানাবো। কি বানাবো? ফোল্ডার। ফোল্ডার নাম দেবো কি? ইমেজেস। ইমেজেস ফোল্ডার নাম দিয়েছি, সেভ। এখন আমি যদি এই ইমেজটাকে সেভ করি, সেভ করার পর যদি আমি ইমেজের ভিতরে রাখি, ধরেন এটার নাম দিয়ে দিলাম FFC, ইমেজের নাম, সেভ। তাহলে ইমেজটার নাম কি হলো? ffc.png, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে। কিংবা আপনারা যদি এখানে যান, যাওয়ার পর ইমেজে যান, দেখবেন যে ffc.png, কিংবা রাইট ক্লিক করে রিনেমে যাবেন, যাওয়ার পর এটা পুরোটা সেভ করে রাখতে পারেন। এই কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। ওকে, এখন আমি ছবিটা কিভাবে অ্যাড করবো দেখেন। আমি যদি HTML এর নিচে এখানে আসি, পি এর নিচে আমি যদি এখানে লিখি img ইমেজ, img মানে কি? ইমেজের শর্ট ফর্ম। img ইমেজ ট্যাগের মাধ্যমে আমি img ট্যাগের মাধ্যমে আমি ইমেজ শো করাতে পারবো। img হলো একটা HTML ট্যাগ। এখন img লেখার পর আমি ট্যাব দিয়ে ক্লিক করি, ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন কি লেস দেন, আবার অন্যদিকে গ্রেটার দেন, মাঝখানে একটা সোর্স দিয়ে দুইটা সেমিকোলন দেওয়া আছে। এখন মাঝখানে যদি আমি বসাই লিঙ্কটা, এটা কি ইমেজ লিঙ্ক, তাই না? ইমেজের নাম এটা। আচ্ছা, এটা আমি পরে বসাচ্ছি। আমি ইমেজটা আমি এখানে সোর্স নেব। ইমেজটা কোথায় আছে বলেন তো? ইমেজেস ফোল্ডারে, তাই না? তাহলে আমি যদি লিখব ইমেজেস, IMAGS, ইমেজেস, আমি বললাম যে ইমেজটা আছে ইমেজেস ফোল্ডারে। ওকে, বললাম। তারপর বললাম যে ইমেজেস ফোল্ডার আছে, কিন্তু তোমাকে ভিতরে প্রবেশ করতে হবে। যদি ভিতরে প্রবেশ করতে চাই তাহলে আমরা স্ল্যাশ ইউজ করব। করার পর আমি ffc.png ইমেজের নামটা বসাবো। অনেকেই যাদের আসে না তারা কপি করে বসাবেন, তাহলে একটু সুবিধা হবে, মিস হওয়ার সম্ভাবনা কম। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি। সেভ করার পর যদি আমি এখানে এসে রিলোড দেই, আমার ইমেজটা এখানে শো করবে। করছে না? করছে। ওকে, আমি যদি আরেকবার, সরি আমার ফোল্ডারটা কোথায়? এই ফোল্ডার। ওকে, আমি একটা জিনিস গত ক্লাসে বুঝিয়েছিলাম, হয়তো অনেকেই বুঝেন না, আমি আবার বলি। আমি চাচ্ছি যে এই ইমেজের ভিতরে, এই ইয়াটা আছে, ছবিটা আছে। এখন আমি যদি চাই এখানে আরেকটা ফোল্ডার হবে, ধরেন ফোল্ডার নাম হবে IMG। ওকে, এখন এই ইমেজটাকে যদি আমি কাট করে কন্ট্রোল এস বা এবার কাট করে আমি ইমেজের ভিতরে রেখে দেই, আর এখানে এসে যদি আমি রিলোড দেই, তাহলে কি শো করবে? শো করছে না। আমার এখানে বলতে হবে কি এটা কোথায় আছে? IMG এর ভিতরে। কন্ট্রোল এস, এই জিনিসগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন, অনেকে পেস্ট লাগান। রিলোড দিলে এখন কিন্তু ছবিটা চলে আসবে। আচ্ছা, এখন আমি যদি চাই যে এই IMG-টা ধরেন কোথায়, এই IMG-টা এটা ইমেজ ফোল্ডারের ভিতরে ঢুকবে, ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন? আমি আবার দেখাচ্ছি। index.html এর সাথে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আরেকটা ইমেজ আছে। এখন আমি যদি এটাকে লিংক আপ করতে চাই তাহলে এখানে বলতে হবে কি, পুরো ডিলিট করছি। মানে আমার ইমেজেস ফোল্ডারের ভিতরে ইমেজ ফোল্ডার আছে, তারপর দুইটা ফোল্ডারের ভিতরে হলো আমার ছবিটা। তাহলে প্রথমে লিখতে হবে ইমেজেস, এটা কি প্রথম ফোল্ডার, স্ল্যাশ দ্বিতীয় ফোল্ডারে ঢুকলাম, দ্বিতীয় ফোল্ডারের নাম কি ইমেজ, স্ল্যাশ এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ঢোকার পর আমার নাম দিতে হবে কি ffc.png, কন্ট্রোল এস। এখন ছবিটা শো করবে না?
এটা অনেকে প্যাচ লাগাইছিলেন, তাই আজকে এই বিষয়টা আমি দেখিয়ে দিলাম। ওকে, এখন দেখুন এই ছবিতে ক্লিক করলে কোথাও অন্য কোনো একটা লিঙ্ক আপে যাই। আমি চাচ্ছি যে আমার ছবিতে যদি কেউ ক্লিক করে আমার যে ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার যে ইয়াটা আছে ফেসবুক পেজটা ওইখানে যাবে। এক্ষেত্রে আমি এই লিঙ্কটা কপি করলাম, কপি করার পর আমি চাচ্ছি যে ইমেজে এই ইমেজটার ভিতরে যদি কেউ ক্লিক করে তাহলে আমার ফেসবুক পেজে চলে যাবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি কোন লিঙ্ক আপ অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। অ্যাঙ্কর এ ট্যাগ হলো একটা HTML এর একটা ট্যাগ। এ লেখার পর যদি আপনি ট্যাবে ক্লিক করেন এমন একটি ট্যাগ ওপেন হবে, ঠিক এমন একটি। হাই ফর রেফারেন্স, এখানে যদি আপনি লিঙ্কটা দেন, লিঙ্কটা দিয়েছেন আর এই মাঝখানে ধরেন এটা শেষ, তাই না, এটা শেষ এটা শুরু, এটা শুরু এটা শেষ, মাঝখানে যদি লেখেন আপনি ফ্রিল্যান্সিং, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, করার পর এখানে আসার পর যদি আপনি রিলোড দেন দেখবেন যে হোয়ার ইজ ইট দেখাচ্ছে না কেন, সরি সেভ হয় নাই, কন্ট্রোল এস এই দেখতে পাচ্ছেন সেভ হয় নাই। আমি যদি রিলোড দেই এই দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে ছোট ছোট ভাবে দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি দেখবো যে আমাদের ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার আমাদের ফেসবুক গ্রুপে চলে যাচ্ছে। গ্রুপটা একটু দেখিয়ে দিই, যারা হয়তো অনেকে গ্রুপে জয়েন করেন নাই সেক্ষেত্রে গ্রুপটা একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, এখন ধরেন আমি যদি চাই যে এটা আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে সেক্ষেত্রে আমার কি করতে হবে, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নিতে হবে। আমি ইউটিউব চ্যানেল লিঙ্কটা নেওয়ার পর ওই লিঙ্কটা জাস্ট যেই লিঙ্কে আমি অ্যাড করেছিলাম সেই লিঙ্কে রিপ্লেস করে দেব। ওকে, তো সেক্ষেত্রে আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা একটু নিয়ে নিচ্ছি। এখানে এখন আমি যদি ফেসবুকের লিঙ্কটা উঠিয়ে এখানে বসাই আর যদি বলি ইউটিউব, ভিজিট ইউটিউব, এইভাবে কিন্তু লিঙ্ক আপ করা আপনারা বিভিন্ন জায়গায় হয়তো বা দেখছেন। ওকে, এখন আমি যদি এটাকে এটা না, আমার ফাইলটা কোথায়, এটাকে আমি যদি ভিউ করি ওপেন উইথ ক্রোমে, তাহলে এখানে দেখবো যে ভিজিট ইউটিউব, এখানে ক্লিক করলাম আর ইউটিউব চ্যানেলে চলে যাবে। আমি এটা দেখাতে চাচ্ছি না, সময় নষ্ট করতে চাচ্ছি না। ওকে, এখানে ভাবতে পারেন, অনেকেই ভাবতে পারেন যে এইভাবে শিখাচ্ছে কেন, আমি গত এই ক্লাসটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি, তারপর একটু রিভিশন দিচ্ছি। ওকে, আমার ইমেজ ট্যাগ নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চাচ্ছি যে এই ইমেজটা কোথায় থাকবে, এই লিংকের ভিতরে থাকবে। সেক্ষেত্রে আমি এটা কপি করব বা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, করার পর এই যে ইউটিউবটা দেখতে পাচ্ছেন এই ইউটিউবের ভিতরে আমি রাখছি। তোমার বিষয়টা কেমন দাঁড়ালো, অর্থাৎ আমি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি ইমেজ ট্যাগটা রেখেছি। ওকে, এখন আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পর এখানে রিলোড দেই, এখন ইমেজ দেখছেন, ইমেজে যখন আমি মাউসটা রাখছি এখানে হ্যান্ডস আপ দেখাচ্ছে, মানে আমার লিংক আপের যে একটা সাইন ওইটা দেখাচ্ছে। এখন যদি আমি এখানে ক্লিক করি কোথাও যাবে, আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছে। আশা করছি এই বিষয়টা আপনাদের আর কোনোদিন কোনো প্রবলেম হবে না। ওকে ওকে, সো এটা শেষ আমার আজকে অ্যাঙ্কর ট্যাগ কি, এটা শেষ হয়ে গেছে। এখন আমি আরেকটা ট্যাগ শিখবো আজকে, which is very important। সেটা হলো আমরা কিন্তু অনেক সময় ওয়েবসাইটে বিভিন্ন বাটন ইউজ করি না, বাটন ইউজ করার জন্য আমরা কিভাবে বাটন ট্যাগটা অ্যাড করব, বাটন কিভাবে বানাবো। আমি যদি BUTTN বাটন লেখার পর আমি ট্যাব ক্লিক করি, দেখুন বাটন ট্যাগটা চলে আসছে। এখন যদি আমি লিখি ভিজিট ওয়েবসাইট আর যদি লিখি লার্ন মোর, যদি লিখি ভিউ মোর, যদি লিখি লোড মোর, এই কথাগুলো কিন্তু ওকে। আরেকটা কথা কি থাকতে পারে, রিড মোর, সরি হ্যাঁ রিড মোর খুব ইম্পর্টেন্ট। ওকে,
করার পর যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পর যদি আমি একটা রিলোড দেই, এটা চলে গেছে, আমি আবার রিলোড দিচ্ছি। দেখো এখন রিড মোড বাটনটা অটোমেটিক বাটন ফ্রেমে অ্যাড হয়ে গিয়েছে। আপনি চাইলে এই রিড মোড বাটনটা এইভাবে অ্যাড না করে কিন্তু এভাবেও পারেন। কিভাবে? ধরেন আমি সাপোজ আমি H1 বা H5 নিলাম, নেওয়ার পর আমি এখানে দিলাম রিড মোড, রিড মোড, ঠিক আছে? দেওয়ার পর ধরেন আমি এটার ভিতরে অ্যাঙ্কর ট্যাগটা বসিয়ে দিলাম, লেস দেন গ্রেটার দেন, তারপর এখানে এ, বা এইভাবেও যদি করি খুব দ্রুততার সাথে করতে চাই, এখানে বললাম যে এ ট্যাগ আসছে, এ ট্যাগ, এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, করার পর মাঝখানে রাখলাম, রাখার পর কন্ট্রোল বি দিয়ে বসিয়ে দিলাম, আর এখানে আমি এই লিঙ্ক আপটা দিয়ে দিলাম, কন্ট্রোল সি, ওকে, কন্ট্রোল এস। আমি যখন রিলোড দিই, দেখতে পাচ্ছেন, সরি, হোয়ার ইজ ইট, হ্যাঁ, এই যে রিড মোড, দেখছেন রিড মোড বাটনটা কিন্তু আমি এখানে কি হিসাবে শো করছি, বাটন হিসাবে না, সরি, এই যে দেখছেন রিড মোড নিচেরটা আছে, নিচেরটা রিড মোড দেখতে পাচ্ছেন নিচে, একদম নিচে। আচ্ছা আমি একটু উপরে তুলে দিই, আপনি হয়তো একটু ভালোভাবে বুঝবেন। আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, করার পর আমি একদম উপরে রাখছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, আর এই মুডটাকে ছোট হাতের করছি, কন্ট্রোল এস, এই যে উপরে দেখতে পাচ্ছেন রিড মোড। এটা কেন ছোট? কারণ এটা ছোট, এটা আমি ইউজ করেছি কত, হ্যাঁ আমি যে 1 ইউজ করি, দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আমি যখন রিলোড দেই, দেখতে পাচ্ছেন রিড মোড বাটনটা কত বড় হয়ে গিয়েছে। এখন যদি আপনি বাটনটা বাটন আকারে শেপ করতে চান, আপনি চাইলে সিএসএস ইউজ করে এটা বাটনটাকে বাটন আকারে শেপ করতে পারবেন। ওকে, আর যদি সরাসরি চান যে না আমি এত কষ্ট করবো না, সরাসরি বাটন আকারে আসুক, তাহলে বাটন যে ট্যাগটা এটা অ্যাড করবেন। আসেন আমি নেক্সট আরেকটা ট্যাগ শিখি। আমাদের আরেকটা ট্যাগ আছে, ধরেন নেভিগেশন ট্যাগ আছে, আই ট্যাগ আছে, অনেকগুলো ট্যাগ আছে, এ ইউআরএল ট্যাগ, এগুলো আছে, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে পরবর্তীতে। আমি এখন একটা ট্যাগ শিখবো কিভাবে আমরা আইকন আনতে পারি, আইকন কিভাবে আইকন আনতে পারি। আইকন কোনগুলো আমরা তো নিশ্চয়ই জানি। ধরেন আমি যদি আইকন নিতে চাই, তাহলে আমি আই লেখার পর আমি যদি ট্যাবে ক্লিক করি, আমার আইকন ট্যাগটা অ্যাড হয়ে যাবে। ওকে, আমি যদি গুগলে সার্চ করি, আমি বিভিন্ন আইকনের সাইন করেন, আমি যদি চাই ফেসবুক আইকনটা আনতে চাই, তাহলে আমি লিখব ফা বায়োর ফেস বুক আইকন HTML কোড, এন্টার। কোথায় ফাফা? এই যে ফাফা, এই যে ফাফা দেখতে পাচ্ছেন। ওকে, কিংবা আমরা যদি এইভাবে নিতে চাই, এখানে এ ট্যাগ দিয়ে নিচ্ছি, যাই হোক, ধরুন আমি ইউটিউব যে আইকনটা এটা আনবো, তাহলে আমি ফা ফা ইউটিউব, কিন্তু আসে কিনা, আসলে তো আসলোই। ওকে, এই যে আসছে। এখন এখানে একটা কোড পাবেন, এই যে ফা ফা, এই যে দেখতে পাচ্ছেন ফা ফা ইউটিউব। আপনি যদি এখানে ক্লিক করতে পারবেন, যদি এখানে ক্লিক করতে চান, ক্লিক হয়ে যাবে, কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনি যেটা করবেন, ধরেন বা এইভাবে লিখতে পারেন, এখানে স্পেস দিবেন, ক্লাস এখানে দিবেন। আচ্ছা আমি ফা ফাটা, আমি এই জিনিসগুলো আসলে মুখস্থ করা খুব কঠিন। এটা এই যে ফা ফা ইউটিউব, এই টেক্সটটা শুধু কপি করবেন, কপি করার পর কন্ট্রোল এক্স এই মাঝখানে বসিয়ে দিবেন। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখি তো আসে কিনা, আসবে কি মনে হয়, একটু প্রিডিকশন করেন। কোথায় এটা,
দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার এটা চলে আসছে। এখন বলতে পারেন যে স্যার এখন তো আমার তো লিঙ্কটা আমি পাই নাই, মানে আমার আইকনটা আমি কিভাবে অ্যাড করব? এখন আইকনটা তো আমি অ্যাড করতে পারি নাই। আচ্ছা, যদি আপনি আইকন আনতে চান সেক্ষেত্রে আইকনে ফন্ট অসম আছে, এই ফন্ট অসমটা অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আপনি এটা আসবে। কিন্তু ফন্ট অসমটা অ্যাড করার আগে আইকনের জন্য আপনাকে কি ট্যাগ ইউজ করতে হবে সেটা আপনি জেনে যান। পরবর্তীতে আমরা সবগুলো গুছিয়ে আমরা একটু একটু পরেই আমরা কাজ করছি। এখন আমরা হয়তোবা দেখি যে বিভিন্ন সময় আমাদের ওয়েবসাইটে এটা তো লোগো আমি লোগো আকারে নিয়ে আসতে পারবো, এটা তো আইকন দেখাইলামই, এটাও দেখিয়েছি। আচ্ছা, মেইল, আমরা ধরেন মেইল পাঠাবো একটা, আমি যদি চাই যে কেউ ক্লিক করলে এটা ফোনে চলে যাবে, মানে টেলিফোনে ক্লিক করলে এটা ফোনে চলে যাবে, সেক্ষেত্রে আমি কি করতে পারি একটু বলেন তো? আমি যদি এ লেখার পর এখানে যদি আমি বলি, এখানে যদি আমি টেলিফোন নাম্বার দিই 017, টেলিফোন নাম্বার দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে লিখি টিএল টেল, এটা দেওয়ার পর এই মাঝখানে যদি আমি কপি করে এখানে বসিয়ে দিই, কন্ট্রোল এস দেই, এখানে যদি এসে রিলোড দেই, কই নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন নাম্বারটা এখানে ইয়ে হয়ে গেছে, মানে লিঙ্ক আপ হয়ে গেছে। এখানে ক্লিক করেন, কি বলে দেখেন, মেক এ কল ফ্রম মোবাইল, অর্থাৎ আপনি যখন মোবাইল থেকে কল ক্লিক করতেন সরাসরি মোবাইলে ডায়াল পেডে চলে যেত। এখন আমি চাচ্ছি যে এটা মোবাইল ডায়াল পেডে যাবে কিন্তু ইমেলও আমি ইউজ করবো, যেটা ইমেলের ডায়াল পেডে যাবে, সেক্ষেত্রে আমি আবার ঠিক এ টেক নেব, এখানে লিখবো মেইল টু, বা এখানে আমি লিখতে পারবো ওয়েব ডিজাইন 90bd@gmail.com। ওকে, এখানে আমি দেব কোনটা, মেইল টু, এটা আবার দেবো সেন্ড, এটা কি বল ডাবল সেমিকোলন নাকি, তারপর আমি এখানে বসাবো এটা করার পর কন্ট্রোল এস, এখন আমি রিলোড দিই, দেখবো আমার ইমেলটা এখানে শো করছে, আর আমি যখন ইমেল ক্লিক করছি তখন এটাকে আমার ইমেল যে সফটওয়্যার আছে, মানে ইমেল যে ইয়াটা আছে ওইখানে নিয়ে যাবে। সো এগুলা ছিল আমার ওয়েবসাইটে, এইগুলা কিভাবে শো করাবো। আইকন তো দেখতেই পেরেছেন, ফন্ট অসমটা আপনাকে ডাউনলোড করতে হবে আমাদের সার্ভারে। সো আমরা যেখানে কাজ করবো এখানে ফন্ট অসম ডাউনলোড করবো না, এটা অটোমেটিক চলে আসবে। কিভাবে এটা দেখাবো আমি কিছুক্ষণ পরেই। সো আমরা HTML কি কি জানলাম, এখান থেকে এটা আমি অ্যাড করতে চাই, প্যারাগ্রাফ অ্যাড চলে আসছে, এটা চলে আসছে, এটা ইমেজ চলে আসছে। আচ্ছা, এগুলো এখন আমরা যদি ট্রাই করি, ধরেন এখন এটা করতে গেলেই, আচ্ছা, nav url li এ নেভ ট্যাগ, এটা হলো একটা HTML ট্যাগ, আমি এটা এন্টার করে নিচে দিলাম URL, এটা করলাম li, লিস্ট করব, এখন আমি লিস্ট করব চাচ্ছি যে এ ট্যাগ, অনেকগুলো ট্যাগ থাকবে এ ট্যাগ, সেক্ষেত্রে আমি এ দিয়ে, ওকে, আমি যে চাচ্ছি এটা হবে এখানে লিংক, আর এটা হবে হোম, হোম হোম পেজ, আমি পেজ বানাবো। এখন আমি যদি এখানে ক্লিক করার পর যদি কন্ট্রোল শিফট দিয়ে অনেকগুলো করি, আর এখানে যদি আমি চেঞ্জ করি, বলি অ্যাবাউট ব্লগ কন্ট্যাক্ট, কন্ট্রোল এস, সেভ করলাম, ঠিক আছে। করার পর যদি আমি এখানে ক্লিক করি, দেখবো যে এটা দেখতে পাচ্ছেন এখানে মেনু হিসাবে এখানে চলে আসছে। এখন আপনি CSS দিয়ে মেনুগুলো কি করবেন, ডানে বামে উপর নিচে করতে পারেন। যে এখানে ক্লিক করি, এই যে হ্যাশ দেখাচ্ছে, কারণ আমি লিঙ্ক দিয়েছি হ্যাশ। কি কোন কমেন্ট করছেন মনে হয়? আচ্ছা, ন্যাপ ট্যাগটা আমরা কেন ইউজ করব, এটা একটা কথা। ধরেন আমার প্ল্যান ছিল না আসলে HTML-টা এত বিশদভাবে এইভাবে এখন আলোচনা করা, তারপরও একটু দেখাচ্ছি। আচ্ছা, এর আগে, আচ্ছা এই এই যে জিনিসগুলো লিখছি আমরা একটু এলোমেলো না?
এই যে জিনিসগুলো কিন্তু একটু এলোমেলো, ধরেন এরকম ভাবে গোছালো না, দেখতে পাচ্ছেন এখানে এরকম যেভাবে গোছালো ওইখানে কিন্তু এরকম গোছালো না। এখন আমি যদি চাই এই যে এরকম একটু গোছালো একটা ফ্রেমের মধ্যে রাখবো, একটা ডিপের মধ্যে রাখবো, আবার তখন ডিপ শিখাইতে হবে। যাই হোক, আমি এগুলো সবকে আমি ডিলিট করে ফেললাম, কন্ট্রোল এক্স দিয়ে, কন্ট্রোল এ কপি করলাম, কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করলাম। এখন আমি তো এইচটিএমএল শিখতেছি তাই না, সরি আবার দেখাই। এইচটিএমএল একটা স্ট্রাকচার আছে, আপনি সেই স্ট্রাকচারটা যদি আপনি জানেন তাহলে এইচটিএমএলটা খুব সুন্দরভাবে মানে মার্কআপ করতে পারবেন। ধরুন আমি যে এইচটিএমএল লেখার পর যে আমি ট্যাবে ক্লিক করি, এটা হলো এইচটিএমএল এর পার্ট। ধরেন বডিতে যদি আমি যাই, ওকে, এইচটিএমএল এ তিনটা পার্ট থাকে, একটা হলো আমাদের আমাদের যে বডির মধ্যে কয়টা পার্ট থাকে, তিনটা পার্ট থাকে, একটা হলো মাথা, আরেকটা হলো ফুটার মানে পা, আর একটা হলো কি বডি। আমরা মাথাতে কি লিখি বা মাথা দিয়ে আমরা সব কাজ করি তাই না, আর বডিতে আমাদের শক্তি মানে সঞ্চয় করি, যা যা করি সবকিছু বডির মাধ্যমে মাথার মধ্যে যায়। আর ফুটারের কাজ তো ফুটারই। এখন আমাদের ওয়েবসাইটে কিভাবে কাজ করি একটু দেখেন। আমি যদি চাই যে আমার, দেখতে পাচ্ছেন এখানে index.html লেখা তাই না, আমি যে এই ট্যাগটাকে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে আমি লিখবো ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করি, করার পর যদি আমি এখানে রিলোড দিই, উপর দিকে খেয়াল রাখবেন সবাই, ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার দেখতে পাচ্ছেন উপরে কিন্তু, দেখেন ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার উপরে টাইটেলটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমার মেইন প্ল্যান কিন্তু বেসিক্যালি যে আমি এইচটিএমএল যে শিখাবো, এইচটিএমএল এক্সপার্ট করা না, মেইন প্ল্যান আমাদের ওয়ার্ডপ্রেস। তারপর আমরা এইচটিএমএলটা আমরা বেসিক লেভেলের এখন শিখে যাব, এবং আস্তে আস্তে আমরা কি করব এইচটিএমএল এর সাথে বা সিএস এর সাথে আমাদের অভিজ্ঞতাটাকে বাড়িয়ে নেব আস্তে আস্তে। আমি যদি একসাথে এইচটিএমএল শিখি, আমার এইচটিএমএল ক্লাস 5টা ক্লাস লাগবে, আর 5টা ক্লাস যদি এইচটিএমএল এর উপর শিখি আরো 5টা লাগবে সিএসএস এর উপর, তাহলে আমি যে আমার লক্ষ্য, ওই লক্ষ্যে পৌঁছাতে আমার সময় লাগবে। সো আমরা এইচটিএমএল এর বেসিকটা শিখবো এবং আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো, তখন আমরা আস্তে আস্তে আমরা এইচটিএমএল এর কোডগুলো শিখবো। যারা পুরাতন ব্যাচ আছে তারা অলরেডি জেনেছেন, যখন আমরা বিভিন্ন সময় ওয়েবসাইটে কাজ করেছি তখন এইচটিএমএল এর কিভাবে প্রয়োগ করেছি। সো একটু টাচে রাখবেন কোনটা কিভাবে কাজ করে, জাস্ট একটু দেখে নেন। ওকে, এখন হেডারে ধরেন আপনি যদি লিঙ্ক আপ করাতে চাই, যে ধরেন আপনি যে লিঙ্ক আপটা করিয়েছিলেন, কোথায় এটা, আমি যদি চাই লিঙ্ক আপ করাবো, লিঙ্ক আপের কাজটা এখন আসবে না কারণ আমি সিএসএস এখন করছি না। ওকে, আমি যদি বডিতে কিছু রাখতে চাই, ধরেন আমি বলছি এখানে একটা ডিপ দেব, আর ফার্স্ট, ও মাই গড এখন তো আবার সেকশন লাগবে তাইলে, ওকে আচ্ছা যাই হোক, আমি প্রথম তো এইভাবে করি। আমি ধরেন একটা হেডিং টেক নিচ্ছি, H1 হেডিং টেক নিলাম। হেডিং টেক নেওয়ার পর আমি দিলাম ধরেন ওয়েলকাম ফ্রিল্যান্সিং, ওকে এটা লিখলাম, লেখার পর আমি কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পর এখন যদি সেভ করি দেখবো যে এখানে শো করছে। এখন আমি চাচ্ছি যে এই লেখাটা মাঝামাঝি আসবে তাই না, ধরেন আমি কন্ট্রোল শিফট ডি দুইটা, আমি চাচ্ছি যে এই লেখাটা মাঝামাঝি আসবে আর এই লেখাটা লেফট সাইডে থাকবে। ওকে, সেটা যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমাকে কিছু ক্লাসের সাথে পরিচয় হতে হবে। দেখেন আমি যদি H1 কি বলি, H1 তুমি লেফট সাইডে থাকো, তাহলে এই দুজনেই কথা শুনবে। ধরেন আমার এখানে যদি দুইজনের নাম থাকে, ধরেন আশিক, দুইজনের নাম আশিক, আমি যদি ডাক দিই আশিক ভাই, তাহলে কিন্তু দুইজনেই কি আমার রেসপন্স করবেন আমার ডাকে। সেক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করতে হবে যে আশিক তুমি হলো সায়েন্সের আশিক বা কমার্সের আশিক বা আশিক হুসাইন বা আশিক খান, বা একটা আইডেন্টিফাই করতে হবে যেন দুইটা নাম যেন ইউনিক হয়, একজনের নামের সাথে যেন একজন ম্যাচ না খায়। সেই ক্ষেত্রে এভাবে স্পেসিফিক কোনো ব্যক্তিকে বা কোনো ট্যাগকে আমরা যদি মার্ক করতে চাই বা কোনো ট্যাগকে যেন কিছু বলতে চাই, সেক্ষেত্রে আমাদের ক্লাস বা আইডির সহায়তা নিতে হয়। ক্লাস বা আইডির সহায়তাটা বেসিক্যালি আমরা কিভাবে নিয়ে থাকি, ধরেন আপনার এইটা হলো ট্যাগ, আমি যদি করি এই ট্যাগে যদি ক্লিক করি, দেখেন এই ট্যাগে ক্লিক করার পর এই ট্যাগটা ছেড়ে মানে এখানে মার্ক করছে নিচে ডট ডট। আমি যদি H1 এর পর যে আমি স্পেস দেই, দেওয়ার পর আমি ক্লাস লিখি, অটোমেটিক শো করছে কিন্তু ক্লাস,
সরি কি লিখলাম, ক্লাস। চাইলে এখানে এন্টার করতে পারেন, নয়তোবা যাদের সাবলাইম টেক্সটটা ভালোভাবে আপনারা ইয়া করতে পারেন নাই, ইনস্টল করতে পারেন, সেক্ষেত্রে তাদের আসবে না, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি অ্যাড করতে হবে ক্লাস। ক্লাস এটার নাম দিলাম, ধরেন আমি দিলাম ফার্স্ট, আর এটাকে বললাম ক্লাস তোমার নাম সেকেন্ড। ওকে, কন্ট্রোল এস। এখন ক্লাসের গুরুত্বটা দেখেন, ক্লাসটা আমি আজকে শিখাবো। এখন আমি রিলোড দিয়ে দেখবো যে আমার দুইটা শো করছে। এখন আমি যদি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি, দেখেন ইন্সপেক্টটা কিভাবে করে, দেখেন আমি রাইট ক্লিক করছি, ক্লিক করার পর আমি ইন্সপেক্ট করছি, আমি এই মোবাইল বাটনে ক্লিক করছি, এটা আবার আগের জায়গায় চলে যাবে, এটা একটু উপরে তুলে নিচ্ছি। ওকে, আমি এই H1 আমি যদি বলি, দেখেন আমি H1 কি যদি বলি, এই যে এটা, ওকে ওকে আমি এটা শুনতে পাচ্ছি। ওকে, আমি H1 কি যদি বলি যে টেক্সট অ্যালাইনমেন্ট, যদি এটা CSS এর কাজ, আমি তারপর দেখাচ্ছি, জাস্ট টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, দেখতে পাচ্ছেন দুটোটাই মাঝখানে চলে যাচ্ছে। এখন আমি চাচ্ছি না দুইটা যাবে না, একটা শুধু যাবে, কোনটা যাবে, প্রথমটা। তাহলে প্রথমটার নাম কি দিয়েছি, দেখেন প্রথমটার নাম দিয়েছি এটা, এটার উপর রাখার পর যদি আমি প্লাস চিহ্নতে ক্লিক করি, দেখেন H1.first। এখন আমরা যদি এই ক্লাসটাকে, যেহেতু ক্লাস ইউজ করেছি, সেই ক্ষেত্রে এই ক্লাসটাকে ধরতে চাই, এই ক্লাসের আগে আমাদের দিতে হবে ডট। ক্লাসের জন্য কি দিতে হবে, ডট। ক্লাসের আগে ডট দিতে হবে, আর যদি আমরা আইডি দিয়ে যদি আমরা কোনো ট্যাগকে ধরতে চাই, তাহলে আইডির জন্য দিতে হবে হ্যাশ। আমি এই ক্লাসের জন্য আমি দিয়েছি H1, এটা হলো ট্যাগ, আর ডট দিয়েছি ডট ফার্স্ট। ডট ফার্স্ট দিয়েছি এই জন্য কেননা এটা হলো ক্লাস। আমি যে এখানে মাঝখানে ক্লিক করি, করার পর যেখানে লিখি টেক্সট অ্যালাইনমেন্ট লেফট, তাহলে দেখবো যে আমার শুধুমাত্র ফার্স্ট যেটা সেটা লেফটে চলে গিয়েছে, আর H1 যেটা এটা রাইটে আছে। ওকে, আমি যদি আবার নিচেরটাকে বলি, টেক্সট অ্যালাইনমেন্ট রাইট, এটা রাইটে চলে গিয়েছে। তার মানে বুঝতে পেরেছেন ক্লাস এবং ক্লাসটা কেন ইউজ করা হয়, আসে না, কারণ ক্লাস ইউজ করলাম। এখন আমরা ক্লাস ইউজ না করে অন্য আরেকটা অন্যভাবে ধরবো, সেটা হলো আইডি। কি, আইডি। আইডিটা কিভাবে কাজ করে একটু দেখেন, আমি যদি H1 এর পরে স্পেস দিই, সরি এইভাবে না, H1 এর পর স্পেস দিই, দেওয়ার পর যদি আমি আইডি লিখি, লেখার পর এন্টার প্রেস করি, এখানে যদি লিখি, ধরেন আমি দিলাম দিস ইজ আইডি, এটা এটা আইডির নাম। আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার দিলাম ক্লাস, দিস ইজ ক্লাস। আচ্ছা, এখানে অনেকেই বলতে পারেন আচ্ছা কোথায় ছিলাম, ওকে। এখন ধরেন অনেকে বলতে পারেন যে স্যার ক্লাস দিয়ে তো একটা ট্যাগকে ধরা যায়, স্পেসিফিক মেনশন করা যায় বা ইন্ডিকেট করা যায়, তাহলে আমরা কেন আইডি ইউজ করব? হ্যাঁ, আইডি ইউজ করলে আপনার ক্লাসের চেয়ে আইডি পাওয়ার অনেক বেশি। কিভাবে আমি দেখাই, আসেন দেখি। ক্লাসের চেয়ে কি আইডি পাওয়ার বেশি। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, আমি যদি এখানে রিলোড দিই, দেখবো চলে গিয়েছে। আচ্ছা, তার মানে এটার ট্যাগ কি, এটাকে আমি কি দিয়ে ধরেছি, দেখেন ইন্সপেক্ট যদি করি, করার পর দেখতে পাচ্ছি দিস ইজ আইডি, দিস ইজ ক্লাস। এখন আমি যদি ক্লাস নিয়ে বলি, ক্লাসে ক্লিক করে আমি এখানে দেখতে পাচ্ছেন এটা আইডি। এই আইডি কে যদি বলি কালার রেড, রেড হয়েছে দেখেন তো, হয়নি। ওকে, এখন আমি যদি ঠিক দিস ইজ ক্লাস কালার রেড,
আচ্ছা সরি দিস ইজ ক্লাসের আগে কি হবে এটা হ্যাশ না এটা ডট হবে ওকে আমি সিম্পলি এখানে ধরছি h1টাকে আমি কেটে দিচ্ছি আর ওদের এই দুইটা আমি ডিলিট করছি দিস ইজ আইডি ওকে আমি বলতেছি টেক্সট অ্যালাইনমেন্ট রাইট ওকে যাচ্ছে না আর আমি যদি ক্লাসটাকে নেই এখানে ক্লিক করার পর ক্লাসটা পাচ্ছে না যদিও ক্লাসের জন্য ডট আর এখানে কি দিস ইজ ক্লাস আমি যদি বলি কালার রাইট দুটোটাই পাচ্ছে না আচ্ছা এটা না পাওয়ার কি কারণ ওকে আমি একটা ডিলিট করি ক্লাসটাকে ডিলিট করি কন্ট্রোল এস আচ্ছা এটা ডাবল স্পেস হয়ে গেল নাকি না কন্ট্রোল এস রিলোড দেই ক্লাসকে বলতেছি এখন কালার রেড দেখি এখন পাই কিনা ও মাই গড হোয়াই ইট ইজ নট গেটিং হ্যাঁ বলেন আইডি দিলে স্যার একটাই নিতে হবে স্যার না স্যার এখানে স্পেস কাজ করে না স্যার আইডিতে স্যার স্পেস দিলে স্যার একাধিক আইডি হলে কাজ করে না স্যার আর ক্লাসের ক্ষেত্রে স্যার আপনি 3টা ক্লাস নিয়েছিলেন স্যার ব্যাকে স্যার যে কন্ট্রোল জেড দেন স্যার এখানে ক্লাস স্যার এখানে আপনি ডট ওখানে যখন ক্লাস নিতে হবে স্যার 3টা যখন ক্লাস নিবে তখন দিস ডট দিস ইজ ডট ক্লাস এরকম হবে স্যার আচ্ছা হ্যাঁ এভাবে না আমার ডট এভাবে দিলে হয়ে যাওয়ার কথা না স্যার যখন আপনি ক্লাস ধরবেন স্যার সিএসএস এ তখন স্যার ডট দেওয়া লাগবে স্যার আলাদা 3টা ক্লাস হইলে না ডট তো দিয়েছিলাম আপনি এখানে সিএসএস ধরবেন স্যার আমি দেখাচ্ছি একটু দাঁড়ান দিস আইডি এবার কাজ করবে স্যার হ্যাঁ এটাই আমি বলতেছিলাম না ওই হ্যাঁ কারণ আমি স্পেস দেওয়ার জন্য কাজ করা নাই না স্যার কাজ করবে স্যার আরেকটা কাজ করে স্যার আপনি ওই যে এখানে আপনি এ করেন স্যার এটা এইগুলো আইকনগুলো তুলে দেন স্যার আমি বলি স্যার আইকন না আইকন স্যার আইকন এই যে আইকন নাম স্যার দিস মানে ক্লাস আইকন স্যার এগুলা হ্যাঁ ওইগুলো তুলে স্পেস দেন স্যার তো সেটা স্যার এখানে রিফ্রেশ করুন এখন তো 3টা ক্লাস হলো না হ্যাঁ এই 3টা ক্লাস নেওয়ার এ হলো আপনার ওই মনে করেন যখন সিএসএস লিখবেন স্যার তখন দিস ডট ইজ ডট দিতে হবে স্যার মানে না ওইটা তো এখন 3টা ক্লাস এটা তো পরিশ্রম বেশি হয়ে যাবে ভাই না সাত তো নিছিল ওইভাবে তাই বলেছেন আচ্ছা থ্যাংক ইউ না ওইভাবে হয় আচ্ছা ঠিক আছে ওকে আমি এখন রিলোড দিচ্ছি রিলোড দেওয়ার পর আমি এই যে এখানে আবার ধরুন আমি এখন আইডি আকারে নিচ্ছি আমি যদি আইডি আকারে নিতে চাই আমি চাইলে এটাকে রিমুভ করতে পারি এখন আমি ধরেন কালার রেড আমি রেড কালার পেয়ে গিয়েছি আইডি দিয়ে এখন আমি যদি ক্লাসটাও নিতে চাই এখানে ক্লিক করে ধরেন আমি ক্লাসটা নিচ্ছি ক্লাসের জন্য ডট দিচ্ছি আর এখানে বলবো সরি দিস ইজ ক্লাসটা কি চাইলে কপি করতে পারেন বা তারপর এত বড় ক্লাস মানে ক্লাস নিলে একটা নেওয়া উচিত আসলে এখানে আমি যদি বলি কালার গ্রিন কাজ করবে করার কথা না কাজ করবে না কিন্তু আমি এটা যে রিমুভ করে দিই দেখতে পাচ্ছেন কাজ করছে তার মানে কি দেখতে পাচ্ছেন যে ক্লাসের চেয়ে আইডির পাওয়ার অনেক আমি জাস্ট এটা বোঝানোর জন্যই বলছি দেখুন আমি যদি এখানে যদি গ্রিনটাকে রিমুভ করি থাকবে কিন্তু যদি আমি এই রেডটাকে যদি আমি রিমুভ করি দেখেন গ্রিনটা দেখাচ্ছে বাট গ্রিনটা যদি রিমুভ করি তার মানে রেডটা দেখাচ্ছেই আমার রেডটা হলো আমার পাওয়ার বেশি রেডটা কি আমার আইডি এ হলো রেড মানে আইডি এবং ক্লাসের যে ক্ষমতা কিন্তু আমরা চাইলে ক্লাস এবং আইডি দুটোটা দিয়ে করতে পারি এখন একটা ক্লায়েন্টই ধরেন একটা ক্লায়েন্ট একটা কাজ করেছে
তার একটা ক্লায়েন্টের একটা অনেক কাজ আমরা দেখি যে বলছে আমি কালার চেঞ্জ করতে পারছি না, কিন্তু আপনি কোড দিচ্ছেন কিন্তু কাজ করছেন না, সেক্ষেত্রে আপনি কোডটা আইডি দিয়ে দিবেন। আইডি দিয়ে আপনার কোডটা যদি আপনি করেন সেক্ষেত্রে অনেক কাজ করবে, এটা 100 আর তখন যদি কাজ না করে আপনি ইম্পর্টেন্ট দিবেন। আর ইম্পর্টেন্ট কিভাবে দিতে হয় নিশ্চয়ই আমি আগে দেখিয়েছিলাম মনে হয় সম্ভবত, বা দেখাবো সামনের ভিডিওতে ইনশাল্লাহ। আচ্ছা, এই হলো আমার আইডি ক্লাস। এখন আইডি ক্লাসটা স্যার বলতেছেন কেন আইডি ক্লাসটা, আমরা যখন সিএসএস এ যাব তখন আমরা আইডি ক্লাসটা শিখবো। এখন অনেকে এখানে বলতে পারেন যে স্যার এইচটিএমএল এর ট্যাগ তো আপনি কয়েকটা দেখাইছেন, কি দেখাইছেন? খুবই সহজ, ইমেজ ট্যাগ কিভাবে, অ্যাঙ্কর ট্যাগ কিভাবে নিতে হয়, কি আই ট্যাগ কিংবা প্যারাগ্রাফ ট্যাগ, এগুলা। কিন্তু আমি যদি গুগলে গিয়ে সার্চ করি, ধরেন ডব্লিউপি স্কুলে যাই, এই যে ডব্লিউপি3 স্কুলে যাই, দেখবো যে আমরা এইচটিএমএল এর অনেক ট্যাগ আছে। লার্ন এইচটিএমএল যদি এখানে ক্লিক করেন, বিনামূল্যে আপনি এইচটিএমএল এর অনেক ট্যাগ শিখতে পারবেন এবং দেখতে পারবেন কিভাবে কোনটা কিভাবে গঠন করা হয়। বেসিক এইচটিএমএল, এই যে H1P, অনেকগুলো ট্যাগ এখন আপনি দেখতে পারবেন। কিন্তু আমি ট্যাগ গুলো নিয়ে এত সময় না দিয়ে আমি ট্যাগ গুলোকে খুব দ্রুততার সাথে আমি আগাবো, যেন সামনে আমরা কাজ করতে করতে কিন্তু আমরা অনেকগুলো ট্যাগের সাথে পরিচিত হব, তখন আমাদের ট্যাগ গুলো মনে থাকবে। যেভাবে আমরা যেভাবে ওয়ার্ড শিখি, ইংরেজি ওয়ার্ড শেখার সময় কিন্তু আমরা যদি একসাথে কন্টিনিউ সব মুখস্থ করি আমাদের ওয়ার্ড মুখস্থ থাকে না, বাট আপনি যখন ওয়ার্ডটা কাজে প্রয়োগ করবেন তখন কিন্তু ওয়ার্ডটা অনেক মনে থাকবে। আমি জানি না আমার সাথে অনেকে একমত আছেন কিনা। ওকে, আপনারা যদি আজকে চান তাহলে আমি সিএসএস এ যেতে পারি, যদি আপনারা মনে করেন যে স্যার যান বা সময় আছে, কারণ এমনিতে আমাদের আগামীকাল ক্লাসটা লাগবে। আগামীকালকের ভিতরে আগামীকালকে আমরা সিএসএস শেষ করব। যদি আমি আগের ব্যাচে আমি সিএসএস একদিনই শেষ করেছিলাম। ওকে, ঠিক আছে, আমি এই ভিডিওটা বানাবো সিএসএস এ, ঠিক আছে? আর এটা দ্যাট মিন্স এই ভিডিওটার হেডলাইনও আমার সিএসএস হবে। ওকে, তাহলে এখানে আমি প্রথমে কিছু সিএসএস এর জন্য কিছু এইচটিএমএল কোড লিখি, সেটা হলো আমি H1 লেখার পর আমি এখানে লিখছি ওয়েলকাম। স্যার একটা কথা ছিল। জি বলেন। স্যার ওই যে কালার রেড বা গ্রিন করছেন যে ওইখানে ইন্সপেক্টে যাওয়ার পর কি করছিলেন ওটা স্যার বুঝলাম না। আচ্ছা, ওটা বোঝার দরকার নেই, কারণ আমি এখন সরাসরি চলে যাচ্ছি সিএসএস এ। ওটা সিএসএস এর কাজ ছিল, যেটা আপনি হয়তো না বোঝারই কথা। সিএসএস এর কাজ আমরা এখন চলে যাচ্ছি সিএসএস শেখার জন্য। ওকে স্যার। ওকে স্যার। ওকে, আমি H1 একটা লিখলাম, তারপর আমি লিখতে পারি একটা প্যারাগ্রাফ টেক্সট লিখতে পারি, তাই না? প্যারাগ্রাফ টেক্সট লেখার জন্য আমি কোথাও থেকে বা এখান থেকে আমি প্যারাগ্রাফ টেক্সট নিতে পারি, কন্ট্রোল সি দিয়ে আমি এখানে লিখলাম। ধরেন এখানে আমাদের নিয়ম কানুন, রুলস এর নিয়ম কানুন লিখলাম এটা। এখন আমি প্যারাগ্রাফ টেক্সট লেখার জন্য আমি পি দিয়ে মাঝখানে বসাবো, তাই না? কারণ আমি একটা ইমেজ ট্যাগ অ্যাড করবো, তাই না? ইমেজ ট্যাগ ধরেন আমার ইমেজটা আমি অ্যাড করতে পারি, এখানে দিলাম, সাপোজ আমি দিচ্ছি ধরেন ইমেজেস এর ভিতরে আছে, তারপর কোথায় আছে আইএমজি ট্যাগের ভিতরে, তারপর ধরেন রাকিব ডট জেপিজি ধরেন, কিন্তু ডট জেপিজি ছবি আমরা এখন অ্যাড করিনি, সো আমি এই নামে একটা ছবি কোথায় রাখবো, এই দুইটা ফোল্ডারের ভিতরে রাখবো। আসেন আগে রেখে দিই, তারপর আমি যদি ইয়েতে যাই, এখানে দেখবো যে আমাদের ক্লাসের অনেক ছবি আছে, ওইখান থেকে আমি একটা ছবি অ্যাড করে নিচ্ছি। আমি এটা যদি আমি কন্ট্রোল কাট করে আমাদের এখানে গিয়ে ইমেজেস, তারপর ইমেজের ফোল্ডারের ভিতরে এখানে যদি আমি পেস্ট করি, পেস্ট করার পর এই যে এটাকে যদি আমি বলি যে কি রাকিব ডট জেপিজি, ওকে, এখন তো এটা অলরেডি অ্যাড হয়ে গেছে, তাই না? এখন কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে এখানে দেখি রিলোড দিয়ে আসে কিনা। চলে আসছে, নাইস। ওকে, এখন আমি মানে করতে করতে আমরা শিখি। হ্যাঁ, প্রথম দিকে ধরেন আমি চাচ্ছি এইটার মাঝখানে আসবে, ওকে, আসেন আমরা মাঝখানে নেই,
আমরা এখন সিএসএস করব। সিএসএস করার জন্য আমি আমার যেখানে index.html আছে ঠিক এখানেই আমি রাইট ক্লিক করব, করার পর আমি একটা ফুল ফাইল নেব, ফাইলের নাম দেব style.css, এন্টার করব, করার পর ইয়েস। এখন ওকে, অনেকে বলতে পারেন যে আমরা style.css শিখতেছি, মানে সিএসএস বিষয়টা কি? সিএসএস হলো একটা স্টাইল শীট। আমরা যেখানে সিএসএস এর মাধ্যমে কি করতে পারি, সিএসএস এর মাধ্যমে আমরা ঘরবাড়ি আঁকাকি করতে পারি, ঘরবাড়ি সুন্দর করতে পারি, ডিজাইন করতে পারি। এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এরকম একটা ব্যানার তৈরি করতে পারেন, এরকম একটা ওয়েবসাইটে ডিজাইন করতে পারেন সিএসএস এর মাধ্যমে, কাটাকাটি, ফন্টস চেঞ্জ, এরকম। এখন আমি যদি এই স্টাইল শীটটা কি করব, স্টাইল শীটটা আমি এডিট করব এখানে সাবলাইম টেক্সটে, এই যে সাবলাইম টেক্সট। ধরুন আমি এখানে আমার এই h1 কে আমি যদি ক্লাস হিসাবে নেই, তাহলে এখানে স্পেস দেব, ক্লাস, এন্টার। এটাকে আমি কি লিখতে পারি, ওয়েলকাম। ওকে, এই ওয়েলকাম হলো আমার ক্লাসের নাম। এটা আমি কপি করব, ওকে। আমি এটা ক্লাস নিয়েছি, ক্লাসটাকে আমি কপি করছি, কপি করেছিলাম মনে হচ্ছে, কপি করেছি। কপি করার পর আমি স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর এখানে আমি ডট লিখবো। ডট কেন লিখবো, কারণ আমি যেহেতু ক্লাস নিয়েছি সেক্ষেত্রে স্টাইল শিটে লিখবো আমি ডট, ওয়েলকাম, এটা কি ক্লাসের নাম। তারপর আমি লিখবো, এটা কি থার্ড ব্র্যাকেট বলেন না, সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে আমি এন্টার করবো, নিচে চলে আসবো। আসার পর আমি এখানে লিখবো কালার রেড, তারপর ডাবল সেমিকোলন। এটা লেখার পর আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আর এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন এই লেখাটা কি হয়ে যাবে, রেড হয়ে যাবে, তাই না? আসুন আমি রেড হয় কিনা দেখি, দেখি রেড হয়েছে, হয় নাই, বানানো ভুল। আচ্ছা, রেড হয় নাই। এখন কেন রেড হয় নাই কে বলতে পারবে? এখানে কেউ কি আছেন? একটু ইয়েস লেখেন। বলতে পারবো স্যার। ইয়েস লিখলেই হবে, আর কথা বললে হবে না, ইয়েস লিখলেই হবে। অনেকে হয়তো বলতে পারেন যারা অনেকে সিএসএস দেখেছেন। আচ্ছা, থ্যাংক ইউ যারা বলতে পারছেন বা বলবেন। এখানে লেখার কারণ হলো যে আমি যে স্টাইল শিটটা এখানে লিখেছি, মনে আছে যে আমার ইমেজ ট্যাগটা কিন্তু এটার সাথে লিংক আপ করা আছে, আছে না? এই যে সরি, এখানে এই যে লিংক আপ করা আছে না, রিলেশন করা আছে, রিলেশন বিল্ড আপ করা আছে। এখন আমি এই যে স্টাইল শিটটা বানিয়েছি, এটার সাথে কি এটাকে অ্যাড করেছি? করি নাই, আমাকে অ্যাড করতে হবে। সেটা করার জন্য আমি হেডিং এ যাব, এই যে এখানে আমি জাস্ট লিখবো সিএসএস, এটা ওকে, এইভাবে করতে পারি। আমি আবার দেখাচ্ছি, আমি যদি জাস্ট লিংক দিয়ে এন্টার ট্যাব প্রেস করি, তাহলে এরকম একটা লিংক আপ চলে আসবে। এখানে আমি লিখবো এই যে রেফারেন্স, হাইফার রেফারেন্স, এখানে আমি লিখবো আমার যে সিএসএস ফাইলটা কোথায় আছে। আমার সিএসএস ফাইলটা আছে স্টাইল, নাম কি স্টাইল ডট সিএসএস, আর কিছুই না। এইভাবে না, কন্ট্রোল এস। এখন যদি আমি একটা রিলোড দিয়ে, আসবে বলেন তো? আসছে। কেন আসছে? কারণ আমার ফাইলটা এখন সম্পূর্ণভাবে যুক্ত আছে, তাই চলে আসছে। আচ্ছা, বিষয়টা এমন যদি হয় যে আমি এই স্টাইল শিটটা একটা ফোল্ডারের ভিতরে রাখতে চাই, সেক্ষেত্রে কিভাবে করতে হবে বলেন তো? ধর আমি ফোল্ডার দিয়েছি, সিএসএস একটা ফোল্ডার বানিয়েছি, এই ফোল্ডারের ভিতরে আমি এই ফাইলটা রেখেছি। এখন আমার আগে যেতে হবে সিএসএস ফোল্ডারে, তারপর ওইখানে যেতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে দেখেন, সেক্ষেত্রে আমার এখানে লিখতে হবে, আগে ফোল্ডার নাম বলতে হবে সিএসএস, সরি, আমি এখানে যাব সিএসএস ফোল্ডারে গিয়েছি, তারপর ফোল্ডারে যাওয়ার পর বলতে হবে প্লিজ আমাকে এর ভিতরে এন্টার করতে দাও, সেক্ষেত্রে আমি স্ল্যাশ ইউজ করব। এখন লাগবো স্টাইল ডট সিএসএস। এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন কি আসবে বলেন তো? আসবে। তার মানে বুঝতে পেরেছেন কিভাবে লিংক আপ হয়, কিভাবে কোথায় যাই। আমার ফোল্ডার হলে আমি কি ইউজ করবো, স্ল্যাশ, আর যদি ডাইরেক্ট হয় তাহলে আমি ডাইরেক্ট ইউজ করবো। যাই হোক, আমি এখান থেকে বের করে নিয়ে আসতেছি, এটা কন্ট্রোল এক্স দিয়ে আমি বের করে সামনেই রাখছি, এটা সামনে থাকাটাই ভালো, এটা ডিলিট করে দিচ্ছি। ওকে,
এখন যে রিলোড করি আমার কালারটা থাকবে থাকবে না, বিকজ আমার এখানে এটা এখনো ওইখানেই দেখাচ্ছে। সো আমার ডিরেক্টরিটা চেঞ্জ করি, কন্ট্রোল এস, চলে আসছে। ওকে, এখন আসুন আমার প্রথমে ওয়েলকাম বানানটা আমি ঠিক করি আগে। ওয়েলকাম, সিও সিও সরি সিওএমই, ওয়েলকাম, কন্ট্রোল এস। ওকে, এখন আমার এই লেখাগুলো রেড হয়ে গিয়েছে, দ্যাটস ফাইন। এখন আমি চাচ্ছি এই লেখাটা মাঝামাঝি আসবে। কোথায় আসবে? ঠিক এই মাঝামাঝি চলে আসবে। তো এটা যদি আমি করতে চাই, আমি এন্টার প্রেস করব, করার পর আমি এখানে বলবো টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার। জাস্ট এন্টার প্রেস করলে এটা অটোমেটিক লাস্টে এটা ডাবল সেমিকোলন, কি বলে এটাকে আসান সাহেব, কি বলে এটাকে? সেমিকোলন। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করব, করার পর যে আমি এখানে রিলোড দেই, দেখবো এটা মাঝখানে চলে গিয়েছে। কাজ হচ্ছে, কাজ হচ্ছে কিন্তু। এখন আসুন আমি চাচ্ছি যে এই লেখাটা, এই যে আমি এই লেখাটা লিখলাম, এই লেখাটা ওজন মানে একটু মোটা হবে। কি হবে? একটু মোটা হবে। আপনি যদি লেখাটা একটু মোটা করতে চান তাহলে আপনি এখানে দিবেন ফন্ট, লেখা তো ফন্ট তাই না, ফন্ট উইডথ এটা দিবেন 900, সর্বোচ্চ 900, আর সর্বনিম্ন কত আছে? 400 বা অনেক, এটা অনেকটা ভেরি করে এটা আসলে কোন ফন্ট ইউজ করছেন ওইটার উপর। কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পর যে আমি এখানে রিলোড দেই, দেখবো যে আমার এটা লেখাটা একটু মোটা হয়েছে বা একটু স্টাইল হয়েছে। আচ্ছা, আমি এটাকে 900 না দিয়ে আমি এখানে বোল্ড দিই। কি লিখবো? বোল্ড, বোল্ড এস। দেখেন তো একটু মোটা হয়েছে। আচ্ছা, মোটা যে হয়েছে কিভাবে বুঝবেন আমি বলি। আপনি এটা নর্মাল দেন তাইলে বুঝবেন যে এটা বোল্ড হয়েছে। কন্ট্রোল এস, রিলোড দিলাম, দেখছেন চিকন হয়ে গেছে। মানে চিকন হইলে বোঝা যায় যে মোটা কতটুক, তাই না? বোঝা যায় যে সুখের মর্যাদাটা বা সুখের দামটা কতটুকু। সো যারা সুযোগ পেয়েছেন আমার ফ্রিল্যান্সিং ফ্রি কোর্সটা করার জন্য, কাইন্ডলি আপনার কোর্সটা একটু প্রপারলি ইউজ করবেন, টাইমগুলোকে একটু যথার্থ ব্যবহার করার চেষ্টা করবেন। ওয়েলকাম টু আওয়ার ক্লাস, এটা চিকন, তার মানে এটাকে মোটা করতে চাইলে কি করতে হবে? এখানে নরমাল বা আমি যদি 700 দেই, কন্ট্রোল এস, 400 500 600 700 900 এইভাবে হয়। তাহলে দেখবেন একটু মোটা হয়েছে। তো এইভাবে আমরা ফন্ট উইডথটা কাজ করব। এখন আমি চাচ্ছি লেখাটা একটু বড় হবে। কি হবে? লেখাটা একটু বড় হবে। সেক্ষেত্রে আমি যে ফন্ট সাইজ এন্টার, আমি চাচ্ছি ফন্ট সাইজ হবে ধরেন 70 পিক্সেল, কন্ট্রোল এস। লেখাটা বড় হয়েছে না? গুড, বড় হয়েছে কিনা বলেন। আচ্ছা, বুঝতেছেন সিএসএস টা? বুঝতেছেন সিএসএস কিন্তু খুব সহজ একটা চ্যাপ্টার। আচ্ছা, সেমিকলন। আচ্ছা, সবাই বুঝতেছেন না? কিন্তু সিএসএস এর মতো সহজ এবং ইন্টারেস্ট আসলে কোনো চ্যাপ্টার নাই। এচটিএমএল যে সিএসএস টা খুব ইন্টারেস্ট, কারণ আপনি যেটা বলতেছেন ডিজাইন করতে পারতেছেন, বলতে বলতে সব মানে আপনি রেড ব্ল্যাক সবকিছু করতে পারতেছেন শুধু কোডিং এর মাধ্যমে। ওকে, লেটস গেট। আমরা এখন ফন্ট সাইজটা আমি বড় করেছি, আমি চাচ্ছি যে ফন্ট সাইজটা ধরেন 50 থাকুক, 50, কন্ট্রোল এস, তাহলে ফন্ট সাইজ 50 হয়ে যাবে, ছোট হয়ে গেছে। আচ্ছা, এখন বিষয়টা এমন হয় না, ধরেন আমি চাচ্ছি যে এই লেখাটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড পড়ুক, সেক্ষেত্রে আপনি দিবেন ব্যাকগ্রাউন্ড। আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড হবে কি? ব্ল্যাক, কন্ট্রোল এস, ব্ল্যাক হয়ে গিয়েছে তাই না? ওকে, ব্ল্যাক হয়ে গিয়েছে। আশা করছি বুঝার আর কোনো কষ্ট নাই। আচ্ছা, ব্ল্যাক হলে এই লেখাগুলো হোয়াইট করে দিই তাই না? হোয়াইট করলে একটু ভালো লাগবে। চলুন একটু হোয়াইট করে দিই। রেড রিপ্লেস বাই হোয়াইট, HIT, হোয়াইট। আপনারা যদি স্পেসিফিক কোনো কালার কোড ইউজ করতে চান, যে আমি হোয়াইট লিখবো, আমি কালার কোড ইউজ করবো, তাহলে আপনার গুগলে যেতে পারেন, লিখবেন কালার পিকার। এই যে এখানে আমি চাচ্ছি যে এটাই এই কালারটা ইউজ করবো,
আচ্ছা আমি চাচ্ছি যে এই কালারটা ইউজ করব, এটা করার পরে এই যে নিচে দিকে দেখেন আপনারা HE হ্যাক্স এটাকে কপি করবেন, কপি করার পর আপনি যে এই যে হোয়াইট কালার জায়গায় কোডটা বসাই দেন, বসানোর পরে যে আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন আর এখানে সেই রিলোড দেন, দেখবেন যে আপনার কালার কোডটা বসে গিয়েছে। তাহলে আসলে আমরা হোয়াইটটা ইউজ করি, হোয়াইট কালার কোড। কন্ট্রোল এস, ওকে হোয়াইট হয়ে গিয়েছে, খুব ভালো দেখাচ্ছে কিন্তু তাই না? আমরা আস্তে আস্তে কিন্তু ডিজাইন শিখতেছি। ওকে এখন দেখেন আমি চাচ্ছি যে এই লেফট সাইডে এবং রাইট সাইডে বেশি কিছু থাকবে না, কেটে যাবে। আমরা যখন বিভিন্ন সময় দেখবেন যে আমরা যখন এসএসসি বা ইন্টারমিডিয়েট এক্সাম দিয়েছি, আমরা প্রথমে কাগজটা পাওয়ার পর একটা মার্জিন করতাম তাই না? মার্জিন কেন করতাম? আমরা বাম পাশ থেকে কিছু অংশ ছেড়ে দিতাম বা ডান পাশ থেকে কিছু অংশ ছেড়ে দেওয়ার জন্য আমরা মার্জিন ইউজ করতাম কিসের মাধ্যমে? পেন্সিলের মাধ্যমে। আসলে এখন আমরা মার্জিন ইউজ করি, আমরা চাচ্ছি বাম পাশ এবং ডান পাশে কিছু অংশ ছেড়ে দেব। সেক্ষেত্রে আমি যদি বলি এখানে মার্জিন লেফট, আমি যদি বলি 100 পিক্সেল, কন্ট্রোল এস, আর এখানে যদি বলি রিলোড দেই, দেখবো যে মার্জিন 100 পিক্সেল কমে গিয়েছে। আমি যদি এখানে বলি মার্জিন রাইট, আবার 100 পিক্সেল, কন্ট্রোল এস, এখানে আসার পর দেখবো যে ডান পাশ থেকেও কমে গিয়েছে। হচ্ছে, বুঝতেছেন তো? আমার মনে হয় না কারো কোনো প্রবলেম হচ্ছে। আসলে আমি আরেকটু কমাই, ধর আমি 200 রাখতে চাই, সেক্ষেত্রে আমি কন্ট্রোল কন্ট্রোল ব্যাক স্পেস টু কন্ট্রোল এস, আসলে রিলোড দিই, বেশি হয়ে গেছে। ওকে এখন আমি মার্জিন শিখলাম, মার্জিন লেফট এবং রাইট। আমি মার্জিন উপরে নিচে একটু শিখতে চাচ্ছি যে উপর থেকে নিচ থেকে একটু খালি থাকবে, মার্জিন টপ এবং বটম তাই না? আসেন মার্জিন যদি আমি টপে যেতে চাই, আমি উপর থেকে 50 পিক্সেল নিচে নামতে চাই, কন্ট্রোল এস, আমি দেখবো যে উপর থেকে আমি নিচে নেমে গিয়েছি। আচ্ছা উপর থেকে নিচে এই দেখছেন, দেখেন এই যে স্ক্রলের কারণে বোঝা যায়নি। আচ্ছা আমি যদি 200 দিই তখনই বুঝবেন ডিফারেন্ট। এই দেখেন, দেখছেন কতটুকু নামছে? এত দরকার নাই ভাই, আমার 100 থাকি আমি। আর বটম কে বলি মার্জিন বটম, তুমিও 100 পিক্সেল থাকো, কন্ট্রোল এস। তাহলে দেখতে পাচ্ছেন এই লেখাটা উপর থেকে নিচ থেকে ছেড়ে দিয়েছে, মার্জিন হয়ে গিয়েছে। তো মার্জিন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা না, কারো থাকলে একটু বলতে পারেন যে মার্জিন নিয়ে স্যার বুঝি নাই মার্জিনটা, একটু প্রশ্ন করেন। কারো কোনো সমস্যা আছে মার্জিনটা বুঝতে বা সিএসএস এতক্ষণ যা যা বুঝিয়েছি? ওকে দ্যাটস গ্রেট। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা দেখেন আমি চাচ্ছি যে এই লেখাটা ভিতর থেকে ছেড়ে দিবে, একটু বুঝবেন। আমি চাচ্ছি এই লেখাটা ভিতর থেকে ছেড়ে আসবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে কিন্তু ভিতর থেকে ছেড়ে যাবে এই লেখাটার জন্য, লেখাটার মার্জিন। এখন আসেন লেখাটার মার্জিন যে নিতে চাই, সেক্ষেত্রে আমাকে বলতে হবে মানে আমি চাচ্ছি এই ওয়েলকামটা উপর থেকে ছেড়ে আসবে, মানে ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে। সেক্ষেত্রে আমি এখানে বলবো পেডিং টপ, বলবো যে 30 পিক্সেল, কন্ট্রোল এস, দেখছেন উপর থেকে 30 পিক্সেল নিচে নেমে আসছে। আশা করছি মনে আপনাদের কারো আর বোঝার কোনো মানে কষ্ট হচ্ছে না এই বিষয়গুলো। এখন আমি চাচ্ছি নিচ থেকেও তাহলে ছেড়ে যাবে, সেক্ষেত্রে আমি কি লিখবো? পেডিং বটম, কন্ট্রোল এস, গুড। খুব সুন্দর হচ্ছে না? আপনার ঠিক এইভাবেই করবেন, প্রপার্টি গুলো এইভাবেই কাজ করবেন, তাহলে পেডিং এও একদম সহজ। আর লেফট রাইটে পেডিং আর বাদ দেওয়ার কিছুই নেই, কারণ এখানে তার সরার জায়গা নাই তাই না?
এখান থেকে সরে যায় তাহলে এই সাইডে যাবে, এই সাইড থেকে সরে গেলে এই সাইড, লেফট রাইটটা কাজ করবে না, একদিকে কাজ করলে আরেকদিকে করবে না। তারপর আমি আপনাকে দেখাচ্ছি, আমি যদি পেডিং লেফট 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 দিই 50 পিক্সেল, কন্ট্রোল এস, দেখছেন বাম দিকে চলে আসছে। এখন ডানে দিই, দেখবেন যে এখন পল্টি মারবে এটা। দেখছেন আপনার কোন লাভ হইল না, ও ডানে বামে করে একই পজিশনে আছে। তারপর দেখিয়ে দিলাম আর কি। এখন বিষয়টা যদি এমন হয়, আমি চাচ্ছি যে এই কোণাগুলো একটু কেটে যাক, এই কোণাগুলো লেখার এই দেখতে পাচ্ছেন আপনারা, পেডিং আমি কোথায় দিয়েছি দেখি তো একটু, এই যে এই কোণাগুলো দেখতে পাচ্ছেন, এই কোণাগুলো কোনটার কোণা আছে দেখি তো, কোনটার কোণা মারা আছে। ওকে আমি করি আগে, দেখবেন আমি চাচ্ছি এই কোণাগুলো পেডিং হবে, পেডিং কোণাগুলো কাটবে। সেক্ষেত্রে আমি করতে চাই, এখানে আসবো, আসার পর বলবো যে বর্ডার, বর্ডার চিনছেন রেডিয়াস, আমি যদি বর্ডার রেডিয়াস বলি 50 পিক্সেল, দ্যাটস অল। 50 পিক্সেল বলে চারিদিকে পেয়ে যাবে, আর কিছু লিখতে হবে না। দেখতে পাচ্ছেন চারিদিক থেকে 50 পিক্সেল কেটে গিয়েছে। এখন আমি যদি বলি বর্ডার পিক্সেল, আমি বর্ডার রেডিয়াসটা কেটে দিলাম, বর্ডারটি কেটে দিলাম। আমি যদি বলি বর্ডার বর্ডার রাইট, এই যে বর্ডার টপ রাইট রেডিয়াস, এটা দিয়ে আমি ধরেন দিলাম 20 পিক্সেল, মানে টপে রাইট সাইডে শুধু বর্ডার হবে, কন্ট্রোল এস। দেখতে পাচ্ছেন সব বর্ডার পায় না, শুধু রাইট সাইডে বর্ডার পেয়েছে। এখন বুঝতে পেরেছেন আমি এই কাজটা কিভাবে করেছি, রাইট টপ দিয়েছি এবং বটম রাইট দিয়েছি। আসলে এটা করি তাইলে, হ্যাঁ আমি করতে চাই, ওকে আমি চাইলে কন্ট্রোল শিফট ডি দিয়ে এটা কপি করতে পারি, করার পর রাইট টপ না, এটা আমি বটম বানিয়ে দিই শুধু, তাই দ্যাটস অল। বটম, ওকে 30 পিক্সেল, কন্ট্রোল এস। দেখতে পেয়েছেন শুধু রাইট ডানে বামে পড়ছে। এখন আমি যদি এটাকে বাড়িয়ে দিই দেখি তো, বাড়িয়ে দিলে মনে পাওয়ার কথা না, আমি দেখি তো বাড়িয়ে দিলে পাই কিনা, কন্ট্রোল এস, 70 দিয়েছি, হ্যাঁ ঠিক এইভাবে আমি কাজটি করেছিলাম এই ওয়েবসাইটের এই কাজগুলো। আমি এটাকে দিচ্ছি 120, কন্ট্রোল এস। কেউ সেভ না কইরা আপনার এই কাজ করার পর এখানে সেভ করবেন না, আর এখানে সে রিলোড দিবেন, তাহলে কিন্তু আপনার এটা কাজ করবে না। এমন আমার অনেক হয়েছিল যে কাজ করেছি, কাজ হচ্ছে না, বাট আমি সো এটা করা যাবে না কিন্তু। আমি আপাতত ঠিক এইভাবে রাখছি, আপনারা এইভাবে করবেন সেই জন্য। আর কি করা যেতে পারে, আচ্ছা বর্ডার, আমরা একটা বর্ডার দিই, হ্যাঁ বর্ডার দেখি কেমন, মানে আমি এই ডানের দিকে একটু কালার দিই। আমি যদি বর্ডার দিতে চাই, বর্ডার শুধু বর্ডার আর কিছুই না, 5 পিক্সেল, আমি দেবো সলিড রেড, এটা। আর যদি আমি এইভাবে লিখি বর্ডার রেড, দেখি তো এটা পাই কিনা, কন্ট্রোল এস। আচ্ছা বর্ডার পায় না, এখন বর্ডার কতটুকু পরিমাণ পাবে সেটা তো বলি নাই, সেক্ষেত্রে এখানে বলতে হবে 5 পিক্সেল, 5 পিক্সেল রেড দিলেও, রেড দিয়ে ট্রাই করি তো, আচ্ছা রেড পাবে না, ওকে 5 পিক্সেল সলিড দিতে হবে, সলিড কথাটা ইউজ করতে হবে। এখন যদি কন্ট্রোল এস দিই, এখন পাবে, পেয়েছে। দিস ইজ কল বর্ডার। তাহলে আমি 5 পিক্সেল না দিয়ে আমি 3 পিক্সেল রাখি, তাহলে একটু ভালো দেখানোর কথা। ওকে, এইভাবে মূলত আমরা বিভিন্ন সময় ডিজাইন গুলো করে থাকি। এখন ধরেন কোন একটা ক্লায়েন্ট আছে, তার একটা এক্সিস্টিং একটা ওয়েবসাইট আছে, সে বলতে পারে যে আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালারটা, আমার যে হেডিং ট্যাগটা, এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিবা আর একটা বর্ডার অ্যাড করে দিবা, বা এরকম একটা ডিজাইন করে দিবা। পারবেন না? পারবেন, আশা করছি পারবেন যারা আমার স্টুডেন্ট।
স্ক্রিনটা শেয়ার করেন স্যার, দেখতে পাচ্ছি না। আচ্ছা স্ক্রিন তো শেয়ার হচ্ছে, আন্তাজি কথা নাকি? আশরাফুল স্ক্রিন তো শেয়ার হচ্ছে। ওকে ওকে, সো এতটুকু আমরা আপাতত এখানে শিখলাম। ওকে, আসলে আমরা এখন প্যারাগ্রাফটাকে একটা সাইজ করি। কি করি? সাইজ করি। প্যারাগ্রাফটাকে সাইজ করার জন্য আমি ঠিক আবার কোথায় যাবো? এই প্যারাগ্রাফে কি লিখবো? ক্লাস দেব। আমি এখানে লিখবো প্রা টেক্সট। এটা কি? আমার ক্লাসের নাম। এটাকে আমি এস দিয়ে সেভ করবো এবং কন্ট্রোল সি দিয়ে কপি করব। করার পর আমি এখানে বসাবো। বসালাম। বসানোর পর এটা দেব। আচ্ছা দেখেন এই কালারটা কিন্তু একটু ডিফারেন্ট কালার, এটার মতো হয় না। সেক্ষেত্রে ক্লাস যেহেতু এটার আগে ডট দিতে হবে, দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ওকে, এখন এখানে একটা ফাংশন আছে। ধরেন আমি যদি বলি যে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, এটাই দেখি সেন্টার, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, এটার সেন্টার হয়ে যাবে। এখন আমি যদি বলি ঘুরে ফিরে একই, কিন্তু আমি যদি বলি ফন্ট সাইজ 25 পিক্সেল, কন্ট্রোল এস, আচ্ছা লিভ করে নেই, বুঝতে পারলাম না হঠাৎ করে কি হলো। ওকে, সবাই দেখতে পাচ্ছেন তো না? কিন্তু শেয়ার হয়েছে এখন। আচ্ছা স্ক্রিনটা কেটে গিয়েছিল। ওকে, আমরা স্ক্রিন শেয়ার তাহলে করছি। ওকে, তাহলে আমার লেখাগুলো দেখতে পাচ্ছেন যে একটু বড় হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে দেখাচ্ছে মোটামুটি। এখন ডানে বামে যদি আমরা স্পেস নিতে চাই তাহলে আমরা কি করব? আবার ঠিক আমরা ওইভাবে কি করব? পেডিং নেব বা মার্জিন নেব। আমরা মার্জিন নেব। সো আমরা যদি মার্জিন লিখি, এইভাবে মার্জিন দুইভাবে লেখা যায়। আমি এইভাবে নেই মার্জিন, লেখার পর যদি আমি বলি উপরে নিচে 20 পিক্সেল এবং ডানে বামে 50 পিক্সেল, কন্ট্রোল এস। দেখছেন ডানে বামে 20 পিক্সেল পেয়েছে, সরি ডানে বামে 50 পিক্সেল। এটা হলো ডানে বামে। যদি আপনি মার্জিন একসাথে লিখতে চান তাহলে এটা হলো উপর নিচে আর এটা হলো ডানে বামে, কিভাবে লিখতে পারেন। তো আমি ডানে বামে উপর নিচে 20 পিক্সেল এবং ডানে বামে 50 পিক্সেল দিয়েছি। সেটা এইভাবে দেখাচ্ছে। ওকে, আমি চাচ্ছি যে ওয়েলকাম টু আওয়ার ক্লাসটা, এটাকে যদি কেউ ক্লিক করে আমাদের ফেসবুক পেজে চলে যাবে, তাই না? ফেসবুক পেজে যদি আমরা নিতে চাই, এটা যদিও আমি ইতিমধ্যে দেখিয়েছি, তারপর আমি আবার দেখাচ্ছি। এখানে আমি জাস্ট এখানে এ টেক লিখবো, তারপর আমি এইটাকে কন্ট্রোল এক্স দিয়ে এই পাশে বসিয়ে দেব। তাহলে এখান থেকে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে, মাঝখানে কি আছে? এইটা। আর এখানে কি বলবে? আমার লিঙ্কটা বসিয়ে দেবো আমি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর আমি মাঝখানে বসিয়ে দিলাম। বিষয়টা কি হলো একটু দেখেন তো, একটু খেয়াল করেন। বিষয়টা হলো অ্যাঙ্কর ট্যাগ এখানে শুরু এখানে শেষ, মাঝখানে আমার H1 ট্যাগটা, তার মানে এখানে লিঙ্ক আপ হয়ে গিয়েছে। কন্ট্রোল এস, এখানে রিলোড করলে দেখবেন নিচে কি হয়েছে? আন্ডারলাইন হয়ে গিয়েছে। এটা শেখানোর জন্য মূলত আমি এখানে লিঙ্ক আপটা করেছি। আমি আরেকটা জিনিস শিখাই। ধরেন আমি চাচ্ছি যে এই নিচে যে ডেকোরেশন হয়েছে একটা, এটা কি ডেকোরেশন? এটাকে আমি দূর করতে যাচ্ছি, এই নিচে নিচে আন্ডারলাইনটাকে। তো আমি যে রাইট ক্লিক করি, এইভাবে যদি বলি এটা একটা না, এটাকে বলি যদি ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান, কন্ট্রোল এস। এখন যদি আমি রিলোড দিই, আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা লিঙ্ক আপ করা সেই জন্য হয়তো বা, না না সেই জন্য না, লিঙ্ক
এটা তো টেক্সট ডেকোরেশন নান করলে যাওয়ার কথা, যাচ্ছে না কেন? আচ্ছা আমি একটু ইন্সপেক্ট করি। আচ্ছা কার্সর প্রিন্টার, কার্সর আমরা নাম দিয়ে দেখি হয় কিনা। Cursor। আচ্ছা ডেকোরেশন নাম দিলে এই নিচে এটা চলে যাওয়ার কথা, সামহাও হয়তো আমি কোথাও ভুল করছি সম্ভবত, যেটা মনে পড়ছে। এটা আমি সলভ করার চেষ্টা করবো নেক্সট কোনো একটা সময়, মানে এই ক্লাসের মাঝখানে। ওকে, আচ্ছা যেটা করতেছিলাম আমি এই ট্যাগটাকে আপাতত উঠিয়ে রাখছি, কন্ট্রোল এক্স। তাহলে আমার মোটামুটি প্যারাগ্রাফ টেক্সটটা মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে গেছে। এখন দেখেন এই লেখাটার সাথে আমি একটু রিলোড দেই। হোয়াট ইজ দিস? ও আচ্ছা আচ্ছা, এটা তো পাবে কারণ আমি তো লিঙ্ক আপ করে রেখেছি তাই না? আমি যদি লিঙ্ক আপটা উঠিয়ে দিই, ধর এখান থেকে এটা সরিয়ে দিলাম আর উপর থেকে এটা সরিয়ে দিলাম, সরি, কন্ট্রোল এস। এখন আর লিঙ্ক আপটা থাকবে না। ওকে, এখন দেখেন এটা একটু উপরে থাকলে ভালো হতো তাই না? সেক্ষেত্রে এটা নিচের যে বটম মার্জিনটা এটা আমি সরিয়ে দিচ্ছি একটু, এই যে স্টাইলে গিয়ে মার্জিন বটম কোনটা, এই যে 100 পিক্সেল, এটাকে আমি ধরেন 20 পিক্সেল রাখলাম, কন্ট্রোল এস। তো একটু উপরে একটু কিন্তু সুন্দর দেখাচ্ছে তাই না? আচ্ছা এখন আসুন আমি আরেকটা জিনিস শিখি। দেখেন উই আর ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি বেস ইন বাংলাদেশ। উই আর প্রোভাইডিং ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, রেসপন্সিভ ওয়েব ডিজাইন এন্ড এই যে কথাটা আর নিচে একটা লাইন, এই দুইটা লাইন না, আসলে আমি একটা জিনিস শিখি, এটা আমি ইন্সপেক্ট করে শিখলে একটু ভালো হয়, তাহলে এটা মাত্রাটা বুঝতে পারবেন। আমি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করা মানে আপনার লাইভ সিএসএস করা, পরে কপি করে এখানে বসিয়ে দিবেন। ওকে, এই প্যারাগ্রাফ, এই যে প্রা টেক্সট, এই ক্লাসটাকে নিচ্ছি আমি, নেওয়ার পর আমি ক্লাসে চিহ্নতে ক্লিক করব, করার পর মাঝখানে বসাবো। এখানে আমি বলবো কি বলবো, এখানে আমি বলছি লাইন হাইট, দেখতে পাচ্ছেন লাইন হাইট 2, দেন দেখতে পাচ্ছেন আমি লাইভ করার কারণে এটা বুঝতে পারবেন, দেখেন 2 কত ফাঁকা। আমি লাইন হাইট যদি দেই 2, তাহলে দেখবো আরেকটু বেশি ফাঁকা। তো লাইন হাইট স্ট্যান্ডার্ড হয় 1.3, এটা হলো স্ট্যান্ডার্ড লাইন হাইট। তাহলে দেখতে পেয়েছেন লাইন হাইট গুলো কিভাবে বেশি করে কম করে। আপনার যদি মনে হয় লাইন হাইট গুলো বাড়ানো বা কমানো দরকার, সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করবেন। ওকে, এই যেভাবে কমাইতে পারেন বাড়াইতে পারেন। ওকে, আমি যদি চাই যে 1 দেবো, আপনি চাইলে 1 দিতে পারেন, এটা আপনার ক্লায়েন্টের উপর, ক্লায়েন্টের ডিমান্ডের উপর আপনার লাইন হাইট দিবেন, ঠিক আছে? তবে 1.3 ইজ স্ট্যান্ডার্ড, আমি 1 রাখলাম, রাখার পর আমি এই যে এটা কপি করব, কিংবা এটা কপি করব, কিংবা আমি এই টেক্সটটা শুধু লাইন হাইট এটা কপি করব, সরি কপি হয়নি, বা ইন্সপেক্টে ক্লিক করি তাহলে এটা চলে আসবে। শুধু আমি এই সিএসএস টা কপি করি, মানে কোডটা কপি করার পর আমি এখানে যাওয়ার পর কোথায় বসাবো, এই জায়গায় বসাই দেবো। কেন এটা, সরি ওয়েলকাম না, এটা প্যারাগ্রাফ টেক্সট তাই না, এই যে এখানে বসাবো। ওকে,
কন্ট্রোল এস। এখন যদি আমি রিলোড দিই দেখবো যে এটা যায়নি, যেভাবে আছে এইভাবে আছে। এখন দেখেন উই আর এ ওয়েব, এই লেখাগুলো যদি আপনি স্পেস করতে চান, লাইন স্পেস মানে ওয়ার্ড স্পেস করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে দেখেন, ইন্সপেক্টে যান, তারপর এখানে দিবেন ওয়ার্ড ব্র্যাক, ওয়ার্ড স্পেস, ধরুন আপনি এখানে দিলেন 2, না এটা ইউজ করব না, ওয়ার্ড স্পেস ইউজ করি, ওয়ার্ড স্পেসিং নরমাল দিয়েছি 2 দিই। আচ্ছা ওয়ার্ড স্পেসিং কোডটা ভুল আছে সম্ভবত, দেখি ওয়ার্ড, আমরা যদি যেটা ভুলে যাই বা যেটা পাই না সেটা আমরা এইভাবে দেখব, ওয়ার্ড স্পেস HTML সরি CSS কোড, যদি সার্চ করি আমরা দেখবো যে এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে দেখে নিতে পারি। এই যে সরি পিক্সেল আমি দিই নাই, এটা পিক্সেল, ওকে আমার ভুলটা ছিল পিক্সেলে, পিক্সেল না দিয়ে আমি লাইন হাইটের মতো কাজ করতেছিলাম। ওকে আমি দিলে এটা ওয়ার্ড আমি দিলাম ধরেন 20 পিক্সেল, দেখেন কত ফাঁকা হয়ে গিয়েছে তাই না। আমি যদি এটাকে 5 পিক্সেল রাখি এরকম, সো নরমালি 3 পিক্সেল রাখতে পারেন যদি আপনি চেঞ্জ করতে চান, নয়তোবা যেভাবে আছে সেভাবে রাখবেন। ওকে সো আমি তাহলে এখন কি করব, ওয়ার্ড স্পেসটাকে এটাকে আবার সেম ভাবে কপি করব, কপি করার পর কোথায় বসাবো, আমি জাস্ট এখানে বসিয়ে দেব, কন্ট্রোল এস। এখন আমি যদি রিলোড দিই দেখবো যে এটা যায়নি, কোডগুলো দেখা যাচ্ছে। AH1 হবে, বুঝলাম না ঘটনা কি বললেন। আচ্ছা ওকে তাহলে আমরা লাইন স্পেসার সম্পর্কে, আমরা লাইন হাইট, লাইন স্পেস এগুলো শিখলাম। এখন আসেন আমি আমার এই ইমেজটা দেখেন অনেক বড় না, আমি যদি ইমেজটাকে ছোট করতে চাই, বড় করতে চাই, তাহলে কিভাবে করতে হবে একটু দেখি। সেক্ষেত্রে আমার ইমেজটাকে, আমার যে ইমেজটা এই হলো ইমেজটাকে আমি ক্লাস দেব, কি দেব, ক্লাস দেব, বা আমি আইডি ইউজ করছি, এতক্ষণ তো আইডি দেই নাই, স্পেস তারপর আইডি, এটা আমি লিখছি ইমেজ IMG আইডি, ইমেজ আইডি, এটা আইডির নাম হলো ইমেজ আইডি। যাই কন্ট্রোল এস, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, সেভ করার পর আমি CSS এ যাচ্ছি, কি এই আইডিটাকে আমি কি করেছি, কপি করেছি, দেখেন কপি করছি আবার, কন্ট্রোল এস। ওকে এখানে যাওয়ার পর আমি যেহেতু আইডি সেজন্য আমি স্ল্যাশ হ্যাশ ইউজ করব, কন্ট্রোল বি দিয়ে বসাবো এটা, এন্টার। ওকে আমি ইমেজটাকে বলছি ইমেজ উইথ, তোমার উইথ হবে 300 পিক্সেল। ওকে কন্ট্রোল এস, দেখতে পাচ্ছেন আমার ইমেজ উইথটা 300 পিক্সেল হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি 300 না, আর একটু বেশি হোক, কারণ 300 একটা স্ট্যান্ডার্ড আছে না, 5, কন্ট্রোল এস, দেখবেন একটু বড় হয়ে গেছে, বড় হয়েছে না, ভালো দেখাচ্ছে না, মানে আপনারা বুঝতে পারতেছেন আউটপুট গুলো কিভাবে আসতেছে। এখন আমি যদি চাই যে হাইট হাইট হবে 200 পিক্সেল, কন্ট্রোল এস, আসুন তো সেভ করি, দেখছেন হাইট হয়ে গিয়েছে। এখন যদিও দেখতে বিশ্রী দেখতেছে বা খারাপ দেখাচ্ছে, কিন্তু হচ্ছে তো তাই না, হচ্ছে কিন্তু। আচ্ছা ওকে হাইট হয়েছে, উইথ হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনি যদি চান যে আমি উইথ দেব আর হাইটটা অটোমেটিক পেয়ে যাবে, সেক্ষেত্রে কি করবেন, আপনি উইথটা দিয়ে দিবেন, হাইটটা বলবেন অটো, কন্ট্রোল এস। সেক্ষেত্রে হাইটের উপর ডিপেন্ড করে, মানে উইথের উপর ডিপেন্ড করে হাইটটা অটোমেটিক পেয়ে যাবে, খুব সুন্দর হয়, যতটুকু রেসপন্সিভ দরকার ততটুকু। আমি চাচ্ছি এই ইমেজটা মাঝখানে আসুক, সেক্ষেত্রে কি হবে, এটা হবে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার হবে, এটা তো টেক্সট না তাই না। অনেকে বলতে পারেন যে স্যার এটা তো টেক্সট না, তাহলে এটা কেন মাঝখানে আসবে, এটা তো ইমেজ অ্যালাইনমেন্ট সেন্টার হওয়ার কথা, দেখি তো আসে কিনা।
আসছে? আসে নাই। আচ্ছা, এটা অনেকভাবে আমরা আনতে পারি। অ্যালাইনমেন্ট সেন্টার, দেখি অ্যালাইনমেন্ট সেন্টার আসেনি। ওকে, ফ্লোট। আচ্ছা, আমি ইমেজের ক্ষেত্রে ফ্লোট ইউজ করতে পারি, রাইট লেফট। ফ্লোটের কয়টা ইয়ে আছে দেখি তো, এটা বাদে মিডল আছে, মিডল আছে, সেন্টার থাকার কথা, দেখি তো সেন্টার আছে কিনা। Control S, যদি বেশি সেন্টার কখনো পড়ি নাই। আচ্ছা, ফ্লোট আমরা সেন্টার না, ফ্লোট দুইটা ভার্সন আছে, একটা রাইট একটা লেফট। ওকে, রাইট। আচ্ছা, এখন ধরেন ইমেজটা তো আমার যাচ্ছে না, এখন আমি কিভাবে করব? আমার ইমেজটা মিডলে নিতে হবে, তাই না? সেন্টার আছে। এখন দেখুন ইমেজটা কোথায় আছে? ইমেজ ট্যাগের মধ্যে, তাই না? আচ্ছা, আমি ইমেজটাকে যদি ধরেন লিংক আপ করি, ধরেন এ ট্যাগের মধ্যে নেই, আর এই ইমেজটাকে যদি আমি কন্ট্রোল এক্স দিয়ে এ ট্যাগের মাঝখানে রাখি, আর ধরেন আমি এখানে একটা দিলাম, একটা হ্যাশ হিসাবে দিলাম, যেন একটা কি করে একটা লিংক আপ জেনারেট করে, এই জন্য হ্যাশ দিয়ে রাখলাম। আমি এখানে দিলাম আইডি, এখানে দিলাম আইএমজি। ওকে, এটাই দিলাম, ধরেন কন্ট্রোল এস। এখন আমি যদি ইমেজ ট্যাগটাকে না ধরে যদি আমি এই যে অ্যাঙ্কর ট্যাগটার ক্লাসটাকে ধরি, ধরার পর যদি আমি বলি টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, যাবে? ইম্পর্টেন্ট পাচ্ছে না। আচ্ছা, এটা একটা স্পেসিফিক ট্যাগ আছে, আমি হয়তো বলে গিয়েছি। আচ্ছা, এখন ইমেজটা কিভাবে সেন্টার নেওয়া যায় এটা আমি সলভ করব হয়তো কোনো একটা কালকের ভিতর, কালকে তো ক্লাস আছেই, সলভ করছি। ওকে, আমি ট্যাগ হিসেবে নেওয়ার পর সলভ হয়নি। স্যার যদি কিছু আমি একটু বলে দিব। বলেন, এটা নিয়ে আসতেছি। ইমেজটা কোথায় লিখেছিলাম? ইমেজেস, তারপর আইএমজি নাকি, তারপর রাকিব, টেক্সট করেন প্লিজ, আইএমজি ইমেজেস ইমেজ রাকিব ডট জেপিজি। দেখি তো, ও মাই গড, এটা তো আইডি তো চলে গিয়েছে। আচ্ছা, আইডি কি নিয়েছিলাম আমরা? আমরা আইডি নিয়েছিলাম এই আইডিটা। ওকে, আচ্ছা, না ওইটা না, আমি ওইভাবে না, আমি চাচ্ছিলাম যে সরাসরি মানে লেফট রাইট, আমরা কিন্তু মার্জিন ভাবে নিতে পারি, মার্জিন অটো বা মার্জিন লেফট রাইট এভাবেও কিন্তু নিতে পারি। আমি ওটা চাচ্ছিলাম যে না, মার্জিন অটো দিলে মেবি না, মার্জিন অটো দিলে অটোমেটিক হয়। আমি চাচ্ছিলাম যে টেক্সট অ্যালাইনমেন্ট দিলে তো লেফট রাইট ডাইরেক্ট সরাসরি চলে যায়, তাই না? কিন্তু টেক্সট অ্যালাইনমেন্ট এর মতো কোনো ট্যাগ আছে কিনা, আমার জানার মতো একটা থাকার কথা, তারপর আমি ট্রাই করব আছে কিনা ওইটা, হয়তো আমি ভুলেও গেছি। আপনারা অনেকে ভাবতে পারেন যে, অনেকে হয়তো অন্য স্টুডেন্ট ভাবতে পারেন যে স্যারে একটা স্টুডেন্টের কথা নিচ্ছে বা ওনার ওপিনিয়ন শুনছে বা ওনার কাছ থেকে শিখছে। আমি সবার কাছ থেকে শিখি, সবার কাছ থেকে শিখি, মাঝে মাঝে আমিও নিজে অনেক কিছু ভুলে যাই, আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করি। সো আই টেক ইট পজিটিভলি। যারা কনফিউশনে আছেন যে আমি কোশ্চেন করতেছি আপনি মাইন্ড করে, না অবশ্যই না। আপনি যদি আমার কাছে আমাকে কিছু শেখানোর থাকে, অবশ্যই আপনি আমাকে শিখাবেন, শিখাবেন না কেন? ওকে, সো আজকে কি আমরা এই পর্যন্ত রাখবো নাকি? মোটামুটি সিএসএস কিন্তু আমি আহ, ধরতে পারেন মোটামুটি আমরা সিএসএস আমার বেসিক পার্টটা আমাদের শেষ, কেননা আপনি যদি ট্যাগ গুলো দেখেন, এই ট্যাগ গুলো এখানে কয়টা ট্যাগ পড়িয়েছি দেখেন,
অনেকগুলো ট্যাগ দেখিয়েছি, মানে সিএসএস কোড দেখিয়েছি। তারপরে সামনে যদি আমাদের সিএসএস কোড যদি আমাদের মনে পড়ে, যেমন শ্যাডো আছে, তারপর আরো অনেকগুলো আছে, মনে পড়লে আমরা সামনে আস্তে আস্তে এই কাজগুলো আমরা করব। আচ্ছা, আমি কি ইমেজ ওটু না, আমি ইমেজ দেখি তো এরকম আছে কিনা।